রাধে রাধে বন্ধুরা, আমি আদর্শ তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমাদের নিজস্ব চ্যানেল র্যাঙ্কার্স বাংলায়। সো বন্ধুরা, আজকে থেকে আমরা শুরু করতে চলেছি ইন্ডিয়ান পলিটির লেকচার সিরিজ। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি একটা সিরিজ আছে যেখানে আমি তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট প্রত্যেকটি টপিককে কভার করাবো। আর শুধু তাই নয়, এখানে প্রত্যেকটি টপিকের কনসেপ্ট বিল্ড করানো হবে। হ্যাঁ, এখানে আমরা প্রতিটি টপিকের ইচ অ্যান্ড এভরি টপিকের আমরা A to Z কনসেপ্টকে ডেভেলপ করব। কিন্তু এই লেকচার সিরিজটা শুরু করার আগে আমি তোমাদের কিছু বলতে চাই। দেখো, অ্যাকচুয়ালি এই লেকচার সিরিজটা না কেবলমাত্র সিরিয়াস অ্যাসপিরেন্টের জন্য। কেন? দেখো, এই লেকচার সিরিজটা একটা লম্বা চলবে, বেশ লম্বা চলবে। তো এই লেকচার সিরিজ আমি যা দিতে চলেছি, এই লেকচার সিরিজের যা গুরুত্ব, যা সার, যা সিগনিফিকেন্স, তা বেসিক্যালি কেবলমাত্র একজন সিরিয়াস অ্যাসপিরেন্টই বুঝতে পারবে। কারণ তারা এই জার্নিতে তারা আগে থেকে আছে। এই জার্নিতে কী কী হার্ডলস আসছে তাদের কাছে, কী কী সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের, তারা জানে, তারা বোঝে। কোথায় তারা আটকে যাচ্ছে, কী ভুল ত্রুটি তাদের মধ্যে রয়ে যাচ্ছে, সেটা তারা এই লেকচার দেখে বুঝে যাবে যে তারা আরও কতভাবে নিজেকে বিকাশ করতে পারতো, তাদের কনসেপ্ট আরও কী কীভাবে ডেভেলপ হতে পারতো। দেখো, সিরিয়াস অ্যাসপিরেন্টদের সাথে জেনারেলি কী হয়, মানে স্পেসিফিকলি আমাদের বাংলা মিডিয়ামে যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট আছি বা যে কোনো রিজনাল ল্যাঙ্গুয়েজের স্টুডেন্ট হোক না কেন, তাদের কাছে তো নিজের মাধ্যমে সংশোধন থাকে না। তো আমরা অ্যাজ ইউজুয়াল যেরকম টপাররা সাজেস্ট করে আমরাও যাই, গেলাম। ধরো আমি ইন্ডিয়ান পলিটিকে সাজেস্ট করেই বলছি, গেলাম লক্ষ্মীকান্তের একটা বই কিনে নিয়ে আসলাম, মোটা বই, বেশ, যদি তোমরা পড়ে থাকো আগে তো তোমরা জানো। তো আমরা লক্ষ্মীকান্তের বই কিনে নিয়ে আসছি, তাকে ইভেন পড়েও ফেলছি। কিন্তু পয়েন্ট কী হচ্ছে না, সেখানে কোথাও না কোথাও আমরা যে লেভেলের কনসেপ্টকে ডেভেলপ করা উচিত, যে লেভেলের কনসেপ্ট ইউপিএসসি ডিমান্ড করছে, সেই লেভেলের কনসেপ্টকে আমরা ডেভেলপ করতে পারি না। আর যার কারণে আমাদের পেপারে কোয়েশ্চেন সলভ হয় না। 2-3টে কোয়েশ্চেন যেটা ডাইরেক্ট ফ্যাক্ট বেসিসে থাকে সেটা তো সলভ হয়ে যায়, তা WBCSে তোমরা করে নেবে, ইজিলি হয়ে যায়। সেখানে বেশিরভাগ কোয়েশ্চেনই ফ্যাক্টের উপর ডিপেন্ডে থাকে। বাট প্রশ্ন যখন কনসেপ্টের ওপরে থাকে, যখন তোমার কনসেপচুয়াল ক্ল্যারিটি কতটা ভালো আছে, তুমি বিষয়কে বুঝেছো কি না, তোমার বিষয়ের ওপর দক্ষতা কতটা আছে, সেই বেসিসে যখন কোয়েশ্চেন জিজ্ঞেস করে তখন তারা রয়ে যায়, তারা আর সলভ করতে পারে না। আর দ্য এন্ড কী হয়, তারা নিজের লক্ষ্যকে স্বপ্ন ভেবেই ভুলে যায়, বিকজ তাদের বোঝানোর জন্য কেউ নেই। তারা পড়ে নিচ্ছে, তাদের ভাষা তাদের সমস্যা হয়ে উঠছে। তারা হয়তো বাংলা মিডিয়ামে সংশোধন পেত, তারাও বুঝে যেতে পারতো, কেউ ভালো করে তাদের বোঝাতে পারলে তারা বুঝে যেত। বাট নেই, কেউ বোঝানোর নেই, সংশোধন নেই। তো এই সমস্যার সমাধানের জন্যই আমি জাস্ট বিকজ তোমাদের জন্য, তোমাদের নিজের ভাষায় ইন্ডিয়ান পলিটি লেকচারটা শুরু করতে চলেছি। দেখো, এইটুকু আমি বলতে পারি, এই লেকচারটা যদি তোমরা পুরো অ্যাটেন্ড করে নাও, বেশি না, এই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আমি পড়াতে চলেছি, এর নেক্সট 3 to 4 3টে থেকে 4টে লেকচারের মধ্যে, সিরিজের মধ্যে আমি তোমাকে এটা কমপ্লিট করে দেবো, ঐতিহাসিক পটভূমি। আমি চাইলে তোমাকে এটা একটা ভিডিওতেও শেষ করে দিতে পারি, কিন্তু তাহলে লাভ হবে না আমার এই লেকচার সিরিজ নতুন করে শুরু করার, তোমাদের জন্য নিজের ভাষায় শুরু করার। আমি চাইছি তোমাদের পুরো কনসেপ্টকে ডেভেলপ করতে চাই, ছোটো ছোটো সিরিজে ছোটোভাবে আমি বোঝাবো, পড়াবো। তারপরে দেখো, তুমি WBCS হোক, UPSC হোক, বা যে কোনো রকমের পেপার হোক, তুমি তাদের প্রশ্ন লাগাও। এটুকু আমি বলতে পারি, তোমরা সেই মোমেন্টে প্রশ্ন লাগানোর পরে নিজের উপরে প্রাউড ফিল করবে যে তোমরা র্যাঙ্কার্স বাংলার স্টুডেন্ট। তোমরা নিজেকে সৌভাগ্য বলে মনে করবে যে তোমরা এই র্যাঙ্কার্স বাংলার চ্যানেলটা খুঁজে পেয়েছো, তোমরা আজকে এই চ্যানেলের ভিডিওতে তোমরা প্রবেশ করতে পেরেছো। এটা লাকি আছে তুমি যদি আজকে এই ভিডিওতে এন্ট্রি নিয়ে নিয়েছো। আমি বলছি নেক্সট 3 থেকে 4টে লেকচারটা তুমি কমপ্লিট করে নাও, তারপরে ডিসাইড করো এই চ্যানেলের সাথে তুমি যুক্ত থাকবে কিনা, এই চ্যানেলকে তুমি সাবস্ক্রাইব করবে কিনা, এই চ্যানেলের এই র্যাঙ্কার্স বাংলার কমিউনিটি তুমি হবে কিনা, এটা তোমাদের ওপর আছে পুরোপুরি। কিন্তু আমি গ্যারান্টি নিতে পারি 3 থেকে 4টে লেকচার যখন তুমি পুরো কমপ্লিট করে নেবে, ইউপিএসসি বেশি আমি বলছি টাফেস্ট পেপার ইউপিএসসিকে তুলে নাও, ইউপিএসসির কোয়েশ্চেনগুলোকে অ্যাটেন্ড করবে এই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে, ঐতিহাসিক পটভূমির বেসিসে, ইন্ডিয়ান পলিটিতে, ইভেন হিস্ট্রিতেও চলে যাও, তখন এই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড তোমাদের শেখানো থাকবে। যখন তোমরা সলভ করবে, তোমরা বুঝে যাবে তোমরা কী পেলে, আগামী লেকচারগুলিতে তোমরা কী পেতে চলেছো। তোমরা নিজেই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, নিজেই এই চ্যানেলের সাথে যুক্ত হবে। ওকে, তো আমি আর এই লেকচার সিরিজটা শুরু করার আগে আরেকটা জিনিস বলে নিই, হয়তো আমি বলতে বারবার ভুলে যাব। তো এই যে নোটগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই নোটগুলো অ্যাকচুয়ালি কিছুই নয়, এটা আমার কঠোর পরিশ্রমের ফলাফল। বিভিন্ন মাধ্যম, বিভিন্ন সোর্স, বিভিন্ন মিডিয়াম থেকে পড়াশোনা করে, মানে যেখান থেকে পেরেছি, যেভাবে পড়তে পড়েছি, নিজের জ্ঞানকে বৃদ্ধি করেছি, নিজের কনসেপ্টকে ডেভেলপ করেছি। আলটিমেটলি আমার কঠোর পরিশ্রমের ফলাফলই এই PDF, এই নোট, যা তোমরা ফ্রি অফ কস্টে পেতে চলেছো। তো এই নোটগুলো যদি তোমরা নিতে চাও, তো র্যাঙ্কার্স বাংলা নামক টেলিগ্রাম চ্যানেল আছে, এই র্যাঙ্কার্স বাংলারই একটা টেলিগ্রাম চ্যানেল আছে, তোমরা এই লোগোই পাবে সেখানে। তো সেই টেলিগ্রাম চ্যানেলকে জয়েন করে নাও, যার লিঙ্ক আমি অলরেডি দিয়ে রেখেছি চ্যানেলের লিঙ্কে।
চ্যানেলে দেওয়া আছে যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আমি পুট করে দেবো। তো সেখান থেকে গিয়ে তোমরা সমস্ত রকমের নোট কন্টেন্ট যা যা পাওয়ার নেওয়ার নিয়ে নিতে পারো সেখান থেকে। ওকে, দেন শুরু করা যাক আজকের লেকচারটা। ওকে, সো আমরা শুরু করতে চলেছি আমাদের ইন্ডিয়ান পলিটি সিরিজ, যার প্রথম চ্যাপ্টার হচ্ছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। তো তোমাদের বক্তব্য অবশ্যই হবে বা তোমাদের প্রশ্ন অবশ্যই হবে যে দাদা আমরা তো ইন্ডিয়ান পলিটি পড়তে চলেছি, অর্থাৎ ভারতীয় রাজ্য ব্যবস্থা পড়তে চলেছি, তো তুমি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড কেন পড়াচ্ছ? আমি ইতিহাস কেন জানতে যাব? ইতিহাসে কী হলো সেটা আমি কেন দেখতে যাব? তুমি আমাকে সোজা সোজা সংবিধান পড়াও, ভারতের প্রধানমন্ত্রীর ভূমিকা পড়াও, রাজ্যপাল কী করছে, গভর্নর কী করছে, প্রেসিডেন্টের কী ভূমিকা, প্রেসিডেন্টের কী পাওয়ার, আমাদের মৌলিক অধিকার, এগুলো পড়াও সোজা। কেন তুমি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে ঢুকছো? তো বোঝো, বিষয়টা বুঝবে। হ্যাঁ, আজকে হচ্ছে 2026, আমি তোমার কনটেক্সটেই বলি। 2026-এ তুমি এখন দাঁড়িয়ে আছো। 2026-এ হয়তো তুমি সফল আছো, হয়তো তুমি অসফল হয়েছো, কোনো পরীক্ষা পাস করে গেছো বা সেখানে ফেল করেছো, যে কোনো স্টেটাস হতে পারে তোমার। কিন্তু তুমি 2026-এ যেই মোমেন্টে দাঁড়িয়ে আছো, এটা কে নির্ধারিত করছে? তোমার বর্তমানটা কে নির্ধারিত করেছে? তোমার অতীত, তুমি অতীতে কিভাবে পরিশ্রম করেছো, অতীতে কতটা ভালো পরিশ্রম করেছো, খেটেছো কি খাটোনি, কতটা ডিসিপ্লিন ছিলে, মানে তোমার পুরো অতীত নির্ধারিত করছে তোমার বর্তমান কেমন হয়েছে। মানে তোমার অতীতের বেসিসে তো তুমি বর্তমানে দাঁড়িয়ে আছো না। এবার তুমি অতীতে যে ভুলগুলো করেছো সেই ভুলগুলোকে আর বর্তমানে করবে না, সেই ভুলগুলোকে সংশোধন করে তুমি ভবিষ্যতের দিকে এগোবে, তাই তো? তো আলটিমেটলি আমি এখান থেকে কী ক্রস করতে পারি, যে আমি বুঝতে পারি যে আমার অতীতের ওপর ডিপেন্ড করছে আমার বর্তমান কী আছে। ইন্ডিয়ান পলিটির কনটেক্সটে বোঝে এবার। ভারতীয় সংবিধান যখন তৈরি হয়, তো ভারতীয় সংবিধান তো রাতারাতি তৈরি হয়নি রে ভাই। বা এরকম হলো না আজকে ঘুম থেকে সকালে উঠলাম, চলো আজকে ভারতীয় সংবিধান তৈরি করার ইচ্ছা আছে, তৈরি করে দিলাম আর সকলকে আমি পাওয়ার দিয়ে দিলাম এই ভারতীয় সংবিধান অনুসারে আজকে এই ভারত শাসিত হবে। না, ভারতীয় সংবিধান তৈরি হওয়ার পেছনে একটা অনেক 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 লম্বা টাইম পিরিয়ড আছে, যেখানে ভারতীয়রা ইংরেজদের হাতে শোষিত হয়েছে। সাধারণ মানুষ নিজের মৌলিক অধিকারের জন্য সংগ্রাম করেছে, স্বাধীনতার জন্য সংগ্রাম করেছে। তো যদি আমরা আমাদের ইতিহাসকে না জানি, ইতিহাসে সেই অ্যাক্টগুলো যদি আমরা না পড়ি, তাহলে আমরা ভারতীয় সংবিধান বুঝতে পারবো না। আর একটা জিনিস আমি বলতে চাই, মানে ক্লিয়ার করে দিই, তুমি যদি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডকে ভালো করে নাও, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের যদি কনসেপ্টগুলো তুমি ক্লিয়ার করে নাও, তাহলে তুমি ভারতীয় সংবিধান ইজিলি বুঝে নেবে। তোমার যে কনসেপ্টগুলো তুমি দেখবে না, যে প্রেসিডেন্টের কাছে এই পাওয়ার আছে, প্রেসিডেন্ট তোমার অর্ডিন্যান্স জারি করতে পারে, প্রাইম মিনিস্টারের কাছে এই পাওয়ার আছে, গভর্নর আছে স্টেটে, কেন তাদের কাছে যে পাওয়ারগুলি আছে না, সেই পাওয়ারগুলি কোথা থেকে আসলো, কেন এই প্রভিশন তার জন্য আছে, কেন তাকে আমি ভিটো পাওয়ার দিচ্ছি, এই সব বুঝতে গেলে তোমাকে তোমার অতীতে ঝাঁকতে হবে। তোমার অতীতে তুমি একবার তোমাকে তোমার অতীত থেকে ঘুরে আসতে হবে। তুমি যদি নিজের অতীতকে নাই দেখো, তাহলে তুমি বুঝবে না যে তুমি কি পেয়েছো বর্তমানে, তুমি বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে আছো, কার কারণে তুমি দাঁড়িয়ে আছো, কি রিজনস ছিল যে তোমাকে এই সিচুয়েশনে দাঁড় করিয়ে দিয়েছে বর্তমানে। অতীত। তো তুমি যদি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার করে নিতে পারো, তার কনসেপ্টকে যদি তুমি বুঝে নিতে পারো, তাহলে তোমার ইন্ডিয়ান পলিটি একদম ইজি হয়ে যাবে। তাই জন্য বলা হয়, যখন যে মানে তুমি এম লক্ষ্মীকান্ত যদি পড়ো, তুমি দেখবে সেখানে স্টার্টিংয়ের চ্যাপ্টারই আছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। কারণ যে কোনো কিছু শুরু করতে গেলে, যে কোনো কিছু বুঝতে গেলে আমাকে আমার ব্যাকগ্রাউন্ড বুঝতে হবে, তাহলেই আমি আগের জিনিসগুলোকে সহজে বুঝতে পারবো। ওকে, আর সেকেন্ডলি যদি আমি এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে বলি, তো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টপিক, যেখান থেকে প্রত্যেক এক্সামে, সেই ইউপিএসসি হোক, ডাব্লিউবিসিএস হোক, বা যে কোনো রকমের তোমার ওয়ান ডে এক্সামসগুলো হোক, কপি পেস্ট কোয়েশ্চেন ফ্যাক্টুয়াল বেসিসে রিপিটেড হয়। ইউপিএসসিতে তো অনেক বেশি রিপিটেড হয়, বিকজ এখানে ফ্যাক্টের ওপরে, আর সেকেন্ডলি তোমার এখানে কনসেপ্টের খুব বেশি কোয়েশ্চেন জিজ্ঞেস করে, আর সেই কনসেপ্টই তোমাদের আমি ডেভেলপ করতে চলেছি। আর আমি বলছি তুমি এই লেকচারটা দেখে নাও, এই লেকচারটা তুমি পড়ে নেবে, তো বুঝে যাবে কেন এই লেকচারটার ইম্পর্টেন্ট ছিল, এই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড পড়া কেন ইম্পর্টেন্ট আছে আমাদের জন্য। ওকে, তো বোঝো এবার। যখন আমরা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড পড়বো, তো বেসিক্যালি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আমাদের শুরু হচ্ছে মডার্ন ইন্ডিয়া থেকে, আধুনিক ভারত থেকে, যখন তোমার অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ান হয়। কী হয়? অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ান মানে ইউরোপীয়দের আগমন যখন ভারতে হয়। তোমরা দেখেছো, প্রথমে পর্তুগিজ আসলো, তারপরে ডাচ আসলো, তারপরে আমাদের ব্রিটিশার্স আসলো, তারপরে আসলো ফ্রেঞ্চরা, ঠিক আছে? কিন্তু এই চারজনের মধ্যে যে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ব্রিটিশার্সরা। কারণ আমাদের ব্রিটিশার্সদেরই পড়তে হবে, ব্রিটিশার্সদেরই অ্যাক্টকে আমরা পড়ব আমাদের প্রেজেন্ট কনস্টিটিউশনকে বোঝার জন্য, বর্তমানে যে সংবিধান আছে, বর্তমানে যে ভারতীয় রাজ্য ব্যবস্থা আছে, তাকে বোঝার জন্য আমাদের ব্রিটিশার্সদের দ্বারা আনা অ্যাক্টগুলোকে পড়তে হবে, আইনগুলোকে পড়তে হবে। কারণ এই এই মানে বাবাল, মানে আমরা যে এত খাটাখাটনি করতে হচ্ছে বর্তমানে, সব এই মহামানবদের জন্যই করতে হচ্ছে, এই ব্রিটিশার্সদের জন্যই করতে হচ্ছে। বুঝে কী হয়েছে বিষয়টা? সোজা ডাইরেক্ট পয়েন্টে আসি আমি।
মানে 1600 খ্রিস্টাব্দ, যখন কুইন মানে মহারানী কুইন এলিজাবেথ, ইংল্যান্ডের কুইন এলিজাবেথ যিনি ছিলেন, সেখানকার রানী ছিলেন আর কি, মহারানী ছিলেন এলিজাবেথ ফার্স্ট। তিনি একটা রয়্যাল চার্টার ইস্যু করেন এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে পারমিশন দিয়ে দেন 15 বছরের জন্য তোমার একটা ট্রেড মনোপলি দিয়ে দেন তিনি, যে দাদা যাও, তোমাকে আমি সুযোগ দিচ্ছি, তোমাকে আমি ট্রেড মনোপলি দিচ্ছি, একচেটিয়া বাণিজ্যের অধিকার দিচ্ছি তোমাকে আমি, তুমি অ্যাজ আ ট্রেডার্স ভারতে গিয়ে তুমি বাণিজ্য করতে পারো, কমার্শিয়াল অ্যাক্টিভিটিস করতে পারো, 15 বছরের ফ্রি অফ কস্ট মানে ট্রেড মনোপলি আমি তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি গিয়ে একচেটিয়া বাণিজ্য করে আরামসে, তোমাকে কেউ সেখানে হস্তক্ষেপ করতে আসবে না, কেউ ডিস্টার্ব করতে আসবে না। পয়েন্টটা মনে রাখবে, অ্যাজ আ ট্রেডার্স, বিকজ ইউপিএসসিতে অ্যাজ ইট ইজ কপি পেস্ট হয়েছে যে মানে ইউরোপিয়ানরা মানে স্পেশালি ব্রিটিশার্সরা ভারতে প্রথমে কি আক্রমণ করেছিল, মানে ভারতে কি শাসন করতে এসেছিল, পলিটিক্যাল এম্পায়ার স্টাবলিশ করতে এসেছিল নাকি অন্য কিছু, তো সেখানে তোমার লেখা ছিল অ্যাজ আ পলিটিক্যাল এম্পায়ার স্টাবলিশ করতে এসেছিল, তো সেই স্টেটমেন্টটা ভুল ছিল একদম, বিকজ তারা তো ট্রেডার্স রূপে এসছে না, তারা বাণিজ্য করতে এসছে, তারা কমার্শিয়াল অ্যাক্টিভিটিস করতে এসছে, প্রথমে তাদের কোনো উদ্দেশ্য ছিল না রাজনীতিতে হস্তক্ষেপ করার। কি করলো বোঝো, তারা ভারতে আসলো মানে প্রায় 1608 সালে এই রয়্যাল চার্টারটা পাওয়ার পর তারা 1608-এর দিকে ভারতের মাটিতে পা রাখে। ভারতের মাটিতে পা রাখার পর তারা কি করে, রাজা মহারাজাদের সাথে বন্ধুত্ব করা শুরু করে, অনেক মানে সাম দাম দ্বন্দ্বভেদ যা যা করার করলো, ফ্যাক্টরি স্ট্যাবলিশ করলো, মানে পারমিশন পেয়ে আর কি, গিফট দিল, লোভ দেখালো, লোভ দেখে ফ্যাক্টরি স্ট্যাবলিশ করলো, তারপরে চা মানে বিভিন্ন রকমের মশলা আর কি, বিভিন্ন রকমের মশলা, চা চিনি, ধান, গম, ইন্ডিগো মানে যাকে আমরা নীল বলি আর কি, সেই ইন্ডিগো, এই সমস্ত কিছু, কটন, এই সমস্ত কিছু তারা ব্যবসা করা শুরু করলো, বাণিজ্য করা শুরু করলো, মানে কমার্শিয়াল অ্যাক্টিভিটিস শুরু করলো, এখান থেকে কম দামে কিনতো, গিয়ে ইউরোপিয়ান মার্কেটে বেশি দামে বিক্রি করতো, মানে ধরে নাও তুমি এখান থেকে 2 টাকায় কিনছে ভারতীয় কৃষকদের কাছ থেকে, আর ইউরোপিয়ান মার্কেটে গিয়ে সেটাই তোমার 100 টাকায় বিক্রি করছে, ঠিক আছে, এক্স্যাক্ট ফ্যাক্ট এটা হবে কিনা জানি না, বাট ধরে নাও মানে এরমই প্রায় এরই আশেপাশে ছিল। তো মানে ভাবো কি হারে শোষিত করছিল ভারতীয়দের, কি হারে ভারতীয় কৃষকদের উপর অত্যাচার করছিল তারা, যে তারা 2 টাকায় প্রোডাক্ট কিনে নিয়ে যাচ্ছে, যে কোনো মানে বস্তু আছে তারা 2 টাকায় কিনে নিয়ে 100 টাকায় গিয়ে বিক্রি করছে নিজের বাজারে, মানে তাদের কত বেশি প্রফিট, মানে তারা কমার্শিয়াল অ্যাক্টিভিটিসে এইভাবে ডুবে গেছিলো বাণিজ্যে, যে তারা শোষণের পুরো সীমা পেরিয়ে দিচ্ছে, সাম দাম দ্বন্দ্বভেদ যেভাবে হোক ভারতীয় কৃষকদের তারা শোষিত করেছে, ভারতীয় মানুষদের তারা শোষিত করেছে, এবং সেখান থেকে তাদের একটাই মোটিভ ছিল টাকা, 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 মানে টাকাই ছিল তাদের কাছে সর্বোপরি, তারা টাকার পেছনে এত পাগল হয়ে গেছিল যে শোষণের সীমা ছাড়িয়ে ফেলেছিল তারা। এইভাবে করতে করতে প্রায় 100 বছরের ওপর হয়ে গেছে, তারা বেশ ভালোভাবে তাদের কমার্শিয়াল অ্যাক্টিভিটিস চালিয়ে গেছে, টাকা কামিয়ে গেছে, এখান থেকে কম দামে প্রোডাক্ট কিনে বাইরে বিক্রি করে গেছে, চালিয়ে যাচ্ছিল একবারে। কিন্তু বাণিজ্য করতে 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 তাদের কি হলো না, রাজনীতিতে ইন্টারেস্ট আসতে লাগলো, তারা ভারতীয় রাজনীতিতে গুরুত্ব নিতে শুরু করে দিল, আর যবে তারা ভারতীয় রাজনীতিতে গুরুত্ব নিতে শুরু করলো, তো অবশ্যই তারা নিজের এম্পায়ার এস্টাবলিশ করবে, সেটাই হলো, তারা এক এক করে যুদ্ধ লড়লো, বোঝো 1 মিনিট, তো তারা এক এক করে যুদ্ধ লড়া শুরু করলো, ঠিক আছে, যার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যে 2টো ব্যাটেল ছিল, যে ব্যাটেল ভারতে তাদের ক্যারিয়ার কি হবে, পলিটিক্যালি তাদের ক্যারিয়ার কী হবে, যে কমার্শিয়াল অ্যাক্টিভিটিস এখন বর্তমানে তারা করছে সেটা কি আগামীকালেও তারা করতে পারবে কি পারবে না, সেটা নির্ভর ছিল সেই 2টো যুদ্ধের উপরে। সেই 2টো যুদ্ধ ছিল ব্যাটেল অফ পলাশি অ্যান্ড ব্যাটেল অফ বাক্সার। এই ব্যাটেল অফ পলাশি যাকে আমরা বলি পলাশির যুদ্ধ, আর এটা ব্যাটেল অফ বাক্সার। তো ব্যাটেল অফ পলাশি তোমরা আমাকে কমেন্টে আমি তো বলে দিচ্ছি 1757 সালে ব্যাটেল অফ পলাশি হয়েছিল। একদিকে ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, একদিকে ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভার্সেস একদিকে ছিল আমাদের বলো কে, বাংলার নবাব। বাংলার নবাব কে এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর কত সালে হয়েছিল এই ব্যাটেল অফ, সাল তো দিয়ে দিচ্ছি 1757 সাল, কোন ডেটে হয়েছিল, কোন ডেটে হয়েছিল, আর একটা ইম্পর্টেন্ট রিভারের নিকট হয়েছিল ব্যাটেল অফ পলাশি, সেই রিভারের নামটা আমাকে জানাবে, ঠিক আছে। দেখো আমি না তোমাদের এই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা আমি তোমাদের ইতিহাস পড়ানোর জন্য পড়াচ্ছি না, আমি তোমাকে এটা পড়িয়ে তোমাদের প্রেজেন্ট কনটেক্সটে, প্রেজেন্টের যে ইন্ডিয়ান কনস্টিটিউশন আছে, ভারতীয় রাজ্য ব্যবস্থা যেটা চলছে, সংবিধান আছে, সেখানে প্রবেশ করাবো। সেই ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে বিষয়বস্তুগুলো, যে আর্টিকেলসের উল্লেখ আছে, সেই উল্লেখগুলো কেন আসলো, সেগুলো এখান থেকে ধীরে 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 ধরে ধরে আমি সেখানে নিয়ে যাবো তোমাদের। তো এখানে এইগুলো বেশি ডিটেলসে পড়ার আমার কোনো দায় নেই, মানে কোনো চাপই নেই যে আমি এগুলো ডিটেলসে পড়বো, এগুলো সব ইতিহাসের পার্ট। কিন্তু তোমাকে যে অ্যাক্টগুলো আসবে সেটা বোঝার জন্য তোমাকে এটা বুঝতে হবে, রাইট। দেখো, তো প্রথম ব্যাটেল তো দেখে নিলাম, ব্যাটেল অফ পলাশি। সেকেন্ড ব্যাটেল হচ্ছে ব্যাটেল অফ বাক্সার। এই দুটো মোস্ট ডিসাইসিভ ব্যাটেল ছিল। ব্যাটেল অফ বাক্সার তো ওয়ান অফ দ্য মোস্ট ডিসাইসিভ ব্যাটেল, মোস্ট ইম্পর্টেন্ট তো এই ব্যাটেল অফ বাক্সারই ছিল, যেটা 1764 সালে হয়েছিল। এটা তোমাকে আমি বোঝাই, 1764 সালে এটা হয়েছিল, এটা 22শে অক্টোবরে হয়েছিল, ঠিক আছে। 1764 সালে 22শে অক্টোবরে হয়েছিল ব্যাটেল অফ বাক্সার।
এটা দুজনের মধ্যে হয়েছিল অ্যাজ ইউজুয়াল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল একদিকে, আর একদিকে কে ছিল? কম্বাইন্ড আর্মি। কম্বাইন্ড আর্মি তোমরা জানো, হয়তো তোমরা পড়েছো ইতিহাস। কম্বাইন্ড আর্মি এখানে বেসিক্যালি কাকে কাকে রিপ্রেজেন্ট করছে? এখানে তিনটে রুলারকে কম্বাইন্ড আর্মি রিপ্রেজেন্ট করছে। কে কে? একদিকে ছিল তোমাদের মুঘল এম্পায়ার আমাদের শাহ আলম টু, একদিকে ছিল আমাদের বাংলার নবাব, আর একদিকে ছিল আমাদের আওয়াধের নবাব। ঠিক আছে, দেখো বাংলা নবাব কে ছিল তুমি এটা আমাকে কমেন্টে জানাবে, আওয়াধের নবাব কে ছিল এটাও তুমি আমাকে কমেন্টে জানাবে। মুঘল এম্পায়ারটা আমি তোমাকে এখন বলবো, কারণ এটা তোমাদের জানতে হবে এই কনটেক্সটটা বুঝতে গেলে। মুঘল এম্পায়ারের নাম ছিল শাহ আলম টু। কি ছিল? আমি এখানে লিখি শাহ আলম টু, মানে শাহ আলম সেকেন্ড যিনি ছিলেন আর কি। শাহ আলম টু, শাহ আলম সেকেন্ড যিনি ছিলেন তিনি ছিলেন তখন মুঘল এম্পায়ার। তো এই শাহ আলম টু এর সাথে ইস্ট ইন্ডিয়ান কোম্পানির কী হয়েছিল? ব্যাটল অফ বক্সার হয়েছিল, মানে বক্সারের যুদ্ধ হয়েছিল, যেখানে মুঘল এম্পায়ার এবং এই কম্বাইন্ড আর্মি একদম লজ্জাজনকভাবে হারে। লজ্জাজনকভাবে তারা হেরে যায়, আর যার ফলস্বরূপ এই হারার পরে কী হলো? এই হারার পরিমাণটা তাদের বেরোলো এই যে শাহ আলম টুকে, মানে মুঘল এম্পায়ার শাহ আলম টুকে একটা লজ্জাজনক ট্রিটি সাইন করতে হয়, একটা ভেরি হিউমিলেটিং ট্রিটি সাইন করতে হয়, যার নাম ছিল ট্রিটি অফ এলাহাবাদ, এলাহাবাদের চুক্তি। এই এলাহাবাদের চুক্তির মাধ্যমে শাহ আলম টুকে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার, উড়িষ্যা এই তিনটে জায়গায়, এই তিনটে রাজ্যে বা সেই তিনটে প্রেসিডেন্সির যে এরিয়া ছিল, প্রান্ত ছিল, এই তিনটে এরিয়াতে বাংলা, বিহার, উড়িষ্যা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিওয়ানি রাইট প্রোভাইড করায়। কি প্রোভাইড করায়? দিওয়ানি রাইট। এবার বিষয় হচ্ছে দিওয়ানিটা কী আছে দেখো, আমি বলি দিওয়ানি কী আছে বোঝো। দিওয়ানি আর কিছু নয়, দিওয়ানি হচ্ছে তোমাদের ট্যাক্স বা রেভিনিউ, যাকে আমরা আর বলি কি, এই ট্যাক্স বা রেভিনিউ কালেকশনের পাওয়ারকে আমরা বলি দিওয়ানি। এখানে কি করা, তো তুমি প্রেজেন্ট কনটেক্সটে বলছো, বর্তমানে যদি তুমি দেখো, তুমি আজকে কোনো রকম তুমি তোমার ইনকাম করছো, ইনকামের উপরে তুমি কিছু ট্যাক্স দিচ্ছ। তুমি মার্কেটে কিছু কিনতে গেলে তার উপরে তুমি কোনো না কোনো রকমের ট্যাক্স দিচ্ছ, জিএসটি দিচ্ছ। কোনো না কোনো রকমের তোমার কিছু প্রফিট হয়ে গেল তার উপরে তুমি ট্যাক্স দিচ্ছ। মানে ট্যাক্স তোমাকে দিচ্ছেই হচ্ছে। কাকে দিচ্ছ? তুমি সরকারকে দিচ্ছ। তারপরে সেই টাকার কি করবে সেটা ডিসাইড করছে সরকার। সেটা তোমার জন্য ব্যবহার করবে, না আলটিমেটলি নিজের জন্য করবে, না কোনো জনকল্যাণমূলক কাজে করবে, সেটা সরকারের উপর ডিপেন্ডেন্ট, সরকার ওই টাকার কি করবে। সিমিলারলি এই বাংলা, বিহার, উড়িষ্যায় যে ট্যাক্সের পাওয়ার ছিল, ট্যাক্স কালেকশনের পাওয়ার ছিল, সেই ট্যাক্স কালেকশন পাওয়ার চলে গেল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, মানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। তার মানে ভেবে নাও, এমনিতেই তো তারা লুটছিল কমার্শিয়াল অ্যাক্টিভিটিস করে, কৃষকদের শোষিত করে দিয়েছিল, ভারতের সাধারণ মানুষদের শোষিত করে দিয়েছিল। এখানে কম দামে এখানকার প্রোডাক্ট কিনে বাইরের বাজারে বেশি দামে বিক্রি করতো, বাইরের বাজারে বেশি বেশি, মানে একঘেয়ে করে গেছিলো, কমার্শিয়াল বাণিজ্য একঘেয়ে করে গেছিলো, লুটে গেছিলো তারা। তারপরে সে পলিটিক্যালি সে দিওয়ানি রাইট, মানে রাজস্ব আদায়ের পাওয়ার পেয়ে গেল। তার মানে ভাবো কি হারে যে শোষণ করবে সে, এই রাজস্ব আদায় পেয়ে গেল, মানে শোষণ করা শুরু করে দিল এখানে। মানে বলতে পারো এই 1765 সালের যে ট্রিটি ছিল, এলাহাবাদের যে চুক্তি ছিল, সেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্যারিয়ারকে ডিসাইড করেছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি আগামী বছরগুলিতে ভারতের মানচিত্র কি বানাবে, ভারতের শাসন, ভারতের রাজনৈতিক, ভারতের আর্থিক মানচিত্রকে কীভাবে বানাতে চলেছে, মানে মোটামুটি ভারতের ভবিষ্যৎ কী হতে চলেছে, এটা ডিসাইড করেছিল এই ট্রিটি অফ এলাহাবাদ, এই এলাহাবাদের চুক্তি। ইন শর্ট, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্যারিয়ারকে ডিসাইড করেছিল এই ট্রিটি অফ এলাহাবাদ বা এলাহাবাদের চুক্তি। ঠিক আছে, এবার বোঝো বিষয়টা। আসো বাংলা, বিহার, উড়িষ্যা। আরেকটা জিনিস এখানে বোঝার আছে তোমাদের, বাংলা কেন, বাংলা এই বিহার উড়িষ্যাকে কেন নিল? দেশে তো এত প্রান্ত ছিল, এত প্রভিন্স ছিল, তো কেন এই প্রভিন্স বা এই প্রেসিডেন্সিগুলিকে ছেড়ে বাংলার উপরে তারা ফোকাস করলো? বেসিক্যালি বাংলা না সেই টাইম পিরিয়ডে সবথেকে সম্পদশালী রাজ্য ছিল। বাংলায় কৃষিকাজ একদম, বাংলার মাটি উর্বর ছিল, কৃষিকাজ জোরতর কৃষিকাজ হচ্ছে, বাণিজ্যে প্রাচুর্যতা ছিল, ভৌগোলিক অবস্থান তো তার আছেই, বে অফ বেঙ্গল, মানে বঙ্গোপসাগরের নিকটে তারা বাংলার আমাদের অবস্থিত। আর বর্তমানের বাংলা তো না না যে সে কেবল পশ্চিমবঙ্গ, তখনকার বাংলা বলতে আজকের বর্তমানের বাংলাদেশও ছিল, আমাদের উত্তর পূর্ব ভারতের বেশ অংশ ছিল। এই উড়িষ্যা বিহারেরও অনেক কিছুটা এই মানে বেসিক্যালি উড়িষ্যা বিহারও বাংলার মধ্যেই কাউন্ট হতো। যখন রাজত্ব করতে হতো তখন এই বাংলা, বিহার, উড়িষ্যাকে একত্রিতভাবে তার উপরে শাসন করা হতো পলিটিক্যালি। তাই জন্যই বাংলাটা মোস্ট ইম্পর্টেন্ট। আর সেই মোমেন্টে যখন তুমি বাংলার নবাবদের হারিয়ে দিলে, আর বাংলার মতো সম্পদশালী রাজ্য তুমি যখন দখল করে নিলে, তার মানে ভাবো কতটা সহজ হয়ে গেল তোমার পুরো ভারতবর্ষে শাসন করা। ব্রিটিশার্সরা করে নিল সেটা। এই এলাহাবাদ চুক্তি ব্রিটিশার্সরা সাইন করিয়ে নিজের বাংলায় আধিপত্য তো জমিয়ে নিল, ধীরে 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 পুরো ভারতের মধ্যে নিজের আধিপত্যকে বিস্তার করে নিল। ঠিক আছে, তো পয়েন্ট হচ্ছে মানে বেশি বুঝে গেলে তোমরা এখানে কি হলো, ব্রিটিশার্সরা কী করে আসলো, বাণিজ্য করলো, করে ধীরে ধীরে মানে রাজনীতিতে ঢুকে বাংলাকে দখল করে নিল।
রাজস্ব আদায় মানে মেন পাওয়ার যেটা আছে আর কি ট্যাক্স কালেকশনের, সেই পাওয়ারও নিয়ে নিল। এবার কী করবে ব্রিটিশার্সরা, বোঝো, ট্যাক্স কালেকশন পাওয়ার নিল। এবার জোর তার তারা টাকা নিচ্ছে, রাজস্ব করছে, মানে যে শাসনটা করছিল তারা, যে শোষণ করছিল তারা ভারতীয় মানুষদের ওপরে, সেই শোষণটা ডবল হয়ে গেছে, ত্রিপল হয়ে গেছে। তারা তার আরও মানে দ্বিগুণ গতিতে বাড়িয়ে দিয়েছে তারা শোষণ করা, বিকজ তারা ট্যাক্স কালেকশনের পাওয়ার পেয়ে গেছে, রাজস্ব আদায়ের টাকা পাওয়ার পেয়ে গেছে। এবারে এরম তো না তারা রাজস্ব আদায় করলো, সাধারণ মানুষের থেকে এই রাজস্ব ট্যাক্স নিয়ে নিল এবং সাধারণ মানুষের পেছনে খরচা করছে না। তাদের দায়িত্ব ছিল, মানে তাদের বক্তব্য ছিল তারা ট্যাক্স নেবে, তারা রাজস্ব আদায় করবে। এবার সেই টাকার কী করবে সেটা তারা বুঝবে। বাকি সাধারণ মানুষের জন্য যদি কিছু করতে হয় সেটা তুমি বোঝো, তুমি দেশ রাজা আছো ভাই, তুমি বাংলার নবাব, তুমি বোঝো তুমি কী করবে। আমি আমার ট্যাক্স, আমি আমার রাজস্ব থেকে আমি সাধারণ মানুষের জন্য কিছু করবো না, এরকম একটা সিচুয়েশন ছিল তখন। তারা শুধু খাবে খাবে খাবে, দেবে কিছু না তোমাকে, এটাই ছিল। তো বোঝো এবার আমরা পড়বো ব্রিটিশ রুল। এবার আসছি আমরা মেন পয়েন্টে, যেটা আমাদের পড়তে হবে আমাদের ভারতীয় সংবিধানকে বোঝার জন্য। সেটা হচ্ছে ব্রিটিশ রুলের আন্ডারে যে সংবিধান তৈরি হয়েছিল, মানে যে অ্যাক্টগুলো এসেছিল। বেসিক্যালি ব্রিটিশ রুলকে আমরা দুভাগে ভাগ করবো, একটা হবে কোম্পানি রুল আর একটা হবে ক্রাউন রুল, ঠিক আছে? হ্যাঁ, তাহলে তুমি দুটোকে দুভাগে ভাগ করে দিলে। হ্যাঁ ভাই, দুটোকে দুভাগে ভাগ করতে হচ্ছে, আমার কিছু করার নেই। দেখো বোঝো, কোম্পানি রুলের টাইম পিরিয়ডে এই 1773 থেকে 1858 পর্যন্ত মোট 8টা অ্যাক্ট আসবে। আর এখানে ক্রাউন রুল যেটা আছে, ক্রাউন রুলে 1858 থেকে 1947 পর্যন্ত টোটাল মোট 7টা অ্যাক্ট থাকবে, ঠিক আছে? তো কোম্পানি রুলের আন্ডারে যে অ্যাক্টগুলি এসেছিল না, সেটা ব্রিটিশ ক্রাউন বলতে পারো বা ব্রিটিশ পার্লামেন্ট বলতে পারো, কোম্পানিকে রেগুলেট করার জন্য এসেছিল। কোম্পানি ইন দ্য সেন্স ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যেটা প্রাইভেট বডি ছিল, যে ভারতের মাটিতে পা রেখেছিল কমার্শিয়াল অ্যাক্টিভিটিস করার জন্য, বাণিজ্য করার জন্য। তারপরে ধীরে 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 সে পলিটিক্যালি নিজেকে এক্সপ্লোর করতে লাগলো, অ্যাডমিনিস্ট্রেটিভলি নিজেকে এক্সপ্লোর করতে লাগলো। সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে রেগুলেট করার জন্য, তাকে কন্ট্রোল করার জন্য, তাদের পুরো শাসনকে একটা সেন্ট্রালাইজ সিস্টেমে, মানে বেসিক্যালি তাদের সেই পুরো শাসনকে সেন্ট্রালাইজ করার জন্য, একটা প্যাটার্নে, একটা ম্যানার ওয়েতে চালিত করার জন্য এই অ্যাক্টগুলোকে আনা হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তোমার এই কোম্পানি রুলের আন্ডারে। সেকেন্ডলি ক্রাউন রুলের আন্ডারে যে 7টা অ্যাক্ট আসছে, এখানে কাউকে রুল করার জন্য বা কাউকে রেগুলেট করার জন্য আনা হয়নি এই অ্যাক্টগুলো। এই অ্যাক্টগুলো ডাইরেক্টলি বেসিক্যালি ভারতকে শাসন করার জন্য হয়েছিল। বিকজ এই টাইম পিরিয়ড পর্যন্ত আমি আগে এটা বলে দিই, 1857 রিভল্ট হয়েছিল, তোমরা সকলে শুনে হবে। 1857 সালে মহাবিদ্রোহ হয়েছিল, সিপাহী বিদ্রোহ যাকে আমরা বলি আর কি, ভারতের ইতিহাসের প্রথম স্বাধীনতা সংগ্রামী বিদ্রোহ যাকে বলি। সেই মহাবিদ্রোহের ফলস্বরূপই কী হয়েছে, 1858-এর দিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্ব শেষ। ব্রিটিশ ক্রাউন বলছে দাদা হয়ে গেছে তোমাদের, তোমরা এবার বেরো, নিজের ব্যাগ ফ্যাগ গোছাও, এবার এখান থেকে বেরিয়ে দাও, এবার ডাইরেক্ট ব্রিটিশ ক্রাউনের আন্ডারে রুল হবে। এবার যা শাসিত, ভারত তো শাসিত, ভারতকে আমরা শোষণ করবোই, কিন্তু এবার ব্রিটিশ ক্রাউন ডাইরেক্টলি করবে, ব্রিটিশ গভর্নমেন্ট ডাইরেক্টলি করবে, এবার কোনো প্রাইভেট বডি করবে না। এটাই ছিল তাদের বক্তব্য। তাই এখানে দুটো সেপারেট অ্যাক্টে আমরা পড়বো। আমরা কোম্পানি রুলে টোটাল 8টা অ্যাক্ট পড়বো আর ক্রাউন রুলে টোটাল 7টা অ্যাক্ট পড়বো। কিন্তু দেখো এবার বিষয়টা বোঝো, আমরা আমাদের সুবিধার্থে, আমি তোমাদের সুবিধার্থে বলতে পারো, এই যে রুলগুলোকে আছে না, আমি 4 ভাগে ভাগ করবো, 4টা ব্লকে আমি তোমাদের পড়াবো। একটা ব্লকে মানে কোম্পানি রুলের যে অ্যাক্টগুলো থাকবে, একে আমি ব্লক এ, ব্লক বি, ঠিক আছে? ক্রাউন রুল আবার একে ব্লক সিতে দেবো, ক্রাউন রুলকে আবার আমি ব্লক ডিকে দেবো। এখানে টোটাল আমরা 4 ভাগে পড়বো, যাতে যেন তোমরা কানেক্ট করতে পারো, একটা একটার সাথে পরে একটাকে কানেক্ট করতে যদি তোমরা পারো, তাহলে বুঝতে পারবে কি হচ্ছে, তোমরা মনেও রাখতে পারবে, অ্যান্ড সেকেন্ডলি ভারতের সংবিধানকে ভালোভাবে বুঝতে পারবে। কী কী পড়বো আমি তোমাদের একটা ওভারঅল সারসংক্ষেপ দিয়ে দিই। প্রথমত আমরা দেখব যে মানে একটা লেকচারে কী কী শেষ করতে চলেছি, আজকেই আমরা কী কী শেষ করতে চলেছি। এখন আমরা পড়বো রেগুলেটিং অ্যাক্ট থেকে শুরু করবো, যেখানে আমরা রেগুলেটিং অ্যাক্ট 1773 পড়বো, ঠিক আছে? পরেরটা পড়বো আমরা 17, এর মধ্যে কিছু ভুল ত্রুটি থাকবে, তাকে সংশোধন করার জন্য একটা অ্যামেন্ডিং অ্যাক্ট আনবো বা সেটেলমেন্ট অ্যাক্ট আনবো, যাকে বলি আমরা 1781 অ্যাক্ট। তারপরে কি পড়বো, তারপরে আমরা 1784 পিটস ইন্ডিয়া অ্যাক্ট পড়বো, অ্যান্ড দেন উই আর 1786 আমরা অ্যাক্ট পড়বো, যাকে অ্যাক্ট অফ 1786ই বলে। নেক্সট কি শুরু করবো, আমরা চার্টার অ্যাক্ট পড়বো। আমরা চার্টার অ্যাক্ট পড়বো, পরপর চার্টার অ্যাক্ট আসে। সেই চার্টার অ্যাক্ট বেসিক্যালি প্রথম চার্টার অ্যাক্ট যেটা এসেছিল আর কি, তো 1793 সালে প্রথম চার্টার অ্যাক্ট এসেছিল, সেটা পড়বো। তারপরে 1813 সালের পড়বো, দেন 1833-এর পড়বো, তারপরে আমরা পড়বো 1853 চার্টার অ্যাক্ট। ব্যাস, এইটা পুরো কোম্পানি রুলের আন্ডারে এই অ্যাক্টগুলি আনা হয়েছিল, যে ব্রিটিশ ক্রাউন, ব্রিটিশ গভর্নমেন্ট কোম্পানিকে রেগুলেট করার জন্য, তাদেরকে কন্ট্রোল করার জন্য এনেছিল, ঠিক আছে? সেকেন্ড ছিল তোমার ক্রাউন রুল। এবার আসবে আমরা সি ব্লকে পড়বো। সি ব্লকে ক্রাউন রুলে আবার বেসিক্যালি অ্যাক্ট আসবে, কিছু না কিছু আসবে। তো এখানে প্রথম যে অ্যাক্ট আসছে সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858, ঠিক আছে? তারপরে পড়বো আমরা পরপর কাউন্সিল অ্যাক্ট পড়বো, 3টে কাউন্সিল অ্যাক্ট পড়বো। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, যেটা প্রথম ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট এসেছিল 1861-এ। তারপরেরটা আমরা পড়বো 1892-তে। তারপরেরটা আমার পড়বো 1909 সালে, 1909-এ পড়বো। ওকে, ডান। এই চারটের একটা ব্লক তৈরি হয়ে গেল।
ডিতে আমরা কি কি পড়বো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আবার আসবে এখানে, এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আমরা 1919 পড়বো, 1935 পড়বো, অ্যান্ড আমাদের তারপরে নেক্সট ডেট আসবে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট 1947, ঠিক আছে, যার মাধ্যমে আমরা ভারত আর স্বাধীন হয়ে গেছিলো কি। হ্যাঁ, তো এই মোটামুটি 15টা অ্যাক্ট আমাদের পড়তে হবে আমাদের বর্তমানে ভারতীয় সংবিধানকে বোঝার জন্য, ভারতীয় সংবিধানের সারসংক্ষেপ বিষয়বস্তুকে বোঝার জন্য। অবশ্যই এই দুটোর ভেতরে আমরা কিছু দুটো জিনিস পড়বো, যেটা হবে একটা সাইমন কমিশনের রিপোর্ট পড়বো আর একটা কমিউনাল অ্যাওয়ার্ড পড়বো। দুটো অবশ্যই অ্যাক্ট না, ঠিক আছে, মনে রেখো। তো আজকে আমরা শুরু করতে চলেছি রেগুলেটিং অ্যাক্ট, মানে প্রথম ব্লকটা পড়বো আর কি। চলো শুরু করা যাক। সো রেগুলেটিং অ্যাক্ট, তো যে যেহেতু তোমাদের আমি বলে দিয়েছি রেগুলেটিং অ্যাক্ট বেসিক্যালি আনা কেন হয়েছিল, এই যে রেগুলেটিং অ্যাক্টটা আমি তোমাদের পড়াচ্ছি, রেগুলেটিং অ্যাক্ট কেন আনা হয়েছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে রেগুলেট করার জন্য। ইস্ট ইন্ডিয়া কোম্পানি না সিন এরম যেটা আমি দেখলাম, ইস্ট ইন্ডিয়া কোম্পানি তোমার 1608 সালে ভারতের মাটিতে পা রাখলো, তোমরা দেখলে কেন রাখলো, তারা কমার্শিয়াল অ্যাক্টিভিটিস করতে এসেছিলো, তারা বাণিজ্য করতে এসেছিলো, কিন্তু ধীরে ধীরে বাণিজ্য করতে 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 তারা রাজনীতিতে হস্তক্ষেপ করলো, তারা দিওয়ানি রাইট পেয়ে গেলো, মানে রাজস্ব আদায়ের পাওয়ার পেয়ে গেলো, তারপরে ভারতবাসীদের কৃষকদের জোরদার শোষণ করলো। এই শোষণ করতে করতে না অনেক কিছু হয়ে গেছিলো, তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি পলিটিক্যালি তো এক্সপ্লয়েট করছিল, মানে পলিটিক্যাল এক্সপোজার পাচ্ছিলই, রাজনীতিগতভাবে তো তারা বিস্তারিত হচ্ছে। সেকেন্ডলি নিজের মালিকের সাথেই, ব্রিটিশ গভর্নমেন্টের সাথে বিশ্বাসঘাতকতা করছে। ডিল কি ছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে আসবে, বাণিজ্য করবে, টাকা কামাবে, ট্যাক্স পে করবে, তোমার কোথায়, ব্রিটিশ গভর্নমেন্টকে ট্যাক্স দেবে। এখানে এরা কি করছে, এরা ধরো নাও 100 টাকা কামাচ্ছে, ধরো অ্যাজ আ রুল ধরে নাও, যদি তোমার 100 টাকা কামালো, সেই 100 টাকার মধ্যে ধরো কথা ছিল যে দাদা তো আমাকে 60 টাকা দেবে, ব্রিটিশ গভর্নমেন্টকে 60 টাকা দেবে, তোমরা রাখবে 40 টাকা, ঠিক আছে। এরা কি করছে, ব্রিটিশ গভর্নমেন্টকে দিচ্ছে 10 টাকা, নিজে রাখছে 90 টাকা, বলছে কি বলছে, অজুহাত তো কামাই হয়নি, ও কৃষিকাজ হয়নি ভালো, দুর্যোগ চলে এসেছিলো, ডিজাস্টার চলে এসেছিলো, গেল, কালেকশন হচ্ছে না, টাকা পয়সা কামাতে পারছি না, কিন্তু এখানে জোরদার শোষণ করছে। আর এটা সব বসে বসে এখানে ব্রিটিশ পার্লামেন্টের মেম্বাররা দেখছে। কী করে তারা বুঝতে পারছে, এখানে যখন কোম্পানির মেম্বাররা রিটায়ার হয়ে যেত নিজের দেশে, ইংল্যান্ডে চলে যেত, তখন না তারা সেখানকার বলতে পারো ব্রিটিশ পার্লামেন্টে যারা মেম্বার ছিল তাদের থেকেও বেশি রিচেস ছিল তারা, খুব টাকা পয়সা, টাকার ছড়াছড়ি সব জায়গায়, গদ্দি তুলে বলে না এখন যে আমি যেমন ছাপা পড়ছে আর কি, কারাপশন দুর্নীতি চলছে, কারো বাড়ির গদ্দির নিচে বিছানার গদ্দির নিচে তোমার টাকা পয়সা লোকানো আছে, দেওয়ালের পেছনে টাকা পয়সা লোকানো আছে, যেরকম রেডে দেখানো হয় আর কি, ইনকাম ট্যাক্সে যখন রেড পড়ে তখন এখান থেকে কোথায় না কোথা থেকে টাকা বেরোয়, ওই টাইম পেরিয়ডে তাদের অবস্থা এরমই ছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীরা খুব ভালোভাবে, তারা তো লুটে চলেছে না, ভারতীয় জোরদার তারা লুটছে, তো টাকাগুলো রাখবে ভাই কোথায়, আর সেইগুলো তো নজরে পড়বে। কথায় আছে না, তুমি যতই আমার লোক হও, তুমি যদি আমাকে ছাড়িয়ে এগিয়ে যাবে তাহলে তো জ্বলবে আমার হতো। তখন ওটাই হচ্ছিল, ব্রিটিশ পার্লামেন্টের মেম্বারদেরও জ্বলছিল আর কি, সে বলছে আমরা সরকারে বসে আছি, কামাচ্ছ তোমরা একটা প্রাইভেট বডি, একটা কর্মচারী, টাকা কামাচ্ছ তোমরা, আমরা কি করব। তো আলটিমেটলি ওভারঅল এই যে কোম্পানি রুলের আন্ডারে যে কটা অ্যাক্ট আসবে, টোটালি যে 8টা অ্যাক্ট আমি বললাম, এই 8টা অ্যাক্ট কি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে রেগুলেট করার জন্য আনবে, ঠিক আছে। একটা আমি ইউপিএসসির কথা বলছি, ইউপিএসসিতে একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনও আছে, যে এই যে এটাই বলেছিল রেগুলেটিং অ্যাক্ট 1773, বা যে কি কারণে এসেছিল। প্রথম অপশান ছিল যে কোম্পানিকে রেগুলেট করার জন্য, অ্যাকচুয়ালি সেখানে অপশানও ছিল না, তারা স্টেটমেন্ট বেসিসে দেয় যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে রেগুলেটিং অ্যাক্টটা এসেছিল সেটা বেসিক্যালি সরকারকে, ব্রিটিশ ক্রাউন বা ভারতকে শাসন করার জন্য এসেছিল। ভুল, এই যে এর আন্ডারে যে 8টা অ্যাক্ট আসবে না, এটা ভারতকে শাসন করার জন্য আসেনি, ইস্ট ইন্ডিয়ান কোম্পানিকে রেগুলেট করার জন্য এসছে। পুরো মাইনর ডিটেলস তোমরা বুঝবে আমি কি বলছি তোমাদের, আমি যা এক একটা শব্দ বলছি খুব বেছে বলছি, তোমাদের প্রত্যেকটা শব্দের উপরে ফোকাস করতে হবে। যখন আমি বলছি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে রেগুলেট করতে আসছে, তার শুধু একে রেগুলেট করতে আসছে, এখানে তাদের ভারত থেকে রিলেটেড কিছু না। ভারতকে শাসন করতে কখন আসবে, কোন কোন অ্যাক্ট ভারতকে শাসন করার জন্য আসবে, যখন তারা ক্রাউন রুলের আন্ডারে আসবে, যখন 1858 পরে যে অ্যাক্টগুলো আনবে সেটা থাকবে ভারতীয় শাসন করার জন্য, ঠিক আছে। আর 1773 থেকে 1858 মধ্যে যে অ্যাক্টগুলো আসবে সেটা কিসের জন্য আসবে, কোম্পানিকে রেগুলেট করার জন্য, কোম্পানিকে নিয়ন্ত্রিত করার জন্য। ডান, ঠিক আছে। তাহলে এবার আমরা পড়তে পারবো এবার রেগুলেটিং অ্যাক্ট। তো চলো এবার পড়ি রেগুলেটিং অ্যাক্ট। রেগুলেটিং অ্যাক্টে বেসিক্যালি কী কী ছিল ফিচার্স, সেগুলো দেখি। অ্যাজ ইউজুয়াল আমি তোমাদের বলে দিলাম রেগুলেট করতে আসবে, তো তারা না রেগুলেট করতে আসবে ধীরে ধীরে, একটা সিস্টেমেটিক ওয়েতে তারা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে রেগুলেট করবে, বা বলতে পারো ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কি বলি, তারা নিজের আধিপত্য, ব্রিটিশ গভর্নমেন্ট নিজের আধিপত্য বিস্তার তো করবেই, এখানে এসে একটা সিস্টেমেটিক ওয়েতে সময় নিয়ে এটা আমরা দেখবো, এই পরপর যে অ্যাক্টগুলো পড়বো না সেখানে দেখবো কীভাবে এক স্টেপ পরে, এক একটা অ্যাক্টের মাধ্যমে ব্রিটিশ গভর্নমেন্ট আরও হস্তক্ষেপ করে চলেছে ভারতের রাজনীতিতে, ভারতের মাটিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে উখড়ে ফেলছে আর নিজে হস্তক্ষেপ করে চলেছে, নিজের আধিপত্য বিস্তার করে চলেছে। বেসিক্যালি এখানে
হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভার্সাস ব্রিটিশ গভর্নমেন্টের, এবার ইনডাইরেক্টলি এটাই চলছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভার্সাস ব্রিটিশ গভর্নমেন্টের পাঙ্গা চলছে, আর কিছুই না। তো বোঝো, তো প্রথম যে অ্যাক্টে মানে এই রেগুলেটিং অ্যাক্ট 1773 যে প্রথম ফিচার ছিল সেটা ছিল গভর্নর অফ বেঙ্গলকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল বানিয়ে দেওয়া হলো। কি? জিবি, গভর্নর অফ বেঙ্গলকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল, জিজিবি বানিয়ে দেওয়া হলো। প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে ছিলেন? ওয়ারেন হেস্টিংস। এটা ফ্যাক্ট, এটা তোমাকে মনে রাখতেই হবে। এটা যে কোনো রকমের ওয়ান ডে এক্সাম, ডাব্লিউবিসিএস এর মতো পেপারে তো তোমার ডাইরেক্টলি রিপিটেড হয়, ইভেন ইউপিএসসিতেও রিপিটেড হয় তোমার এই ফ্যাক্টটা। ঠিক আছে, বুঝো। এবার আমি দেখলাম গভর্নর অফ বেঙ্গলকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল বানিয়ে দেওয়া হলো, মানে তার পাওয়ারকে ইনক্রিজ করাচ্ছে। আমি তোমাদের এখানে একটা কনসেপ্ট বলি, এরপরে যে কটা রেগুলেটিং অ্যাক্ট আমরা পড়বো বা যে কটা অ্যাক্ট আমরা পড়বো সেখানে একটা ফিচার মানে মানে একটা বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করব, যখন কারোর পাওয়ারকে আমরা ইনক্রিজ করব তখন অটোমেটিকলি অন্যের পাওয়ার ডিক্রিজ হয়ে যাবে। কি করে? দেখো বোঝাচ্ছি। আমি বললাম এখানে গভর্নর জেনারেল অফ বেঙ্গলের পাওয়ার বাড়ানো হলো, মানে গভর্নর অফ বেঙ্গলকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল বানিয়ে দেওয়া হলো, মানে পুরো বাংলার এবার তুমি জেনারেল। ঠিক আছে, যখন আমি এর পাওয়ার বাড়িয়ে দিচ্ছি তখন আমি কারোর তো পাওয়ার কমাবো রে ভাই। দেখো, বোম্বাই ও মাদ্রাস প্রেসিডেন্সি যে গভর্নর ছিল না, তাদের পাওয়ারকে ডিক্রিজ করে দেওয়া হলো, তাদের পাওয়ারকে কমিয়ে দিল। তাদের বলছে দাদা এবার তুমি গভর্নর জেনারেল অফ বেঙ্গলের আন্ডারে কাজ করবে। গভর্নর জেনারেল অফ বেঙ্গল যিনি বাংলায় বসে থাকবেন, ফোর্ট উইলিয়ামসে বসে আছেন, সেই গভর্নর জেনারেল অফ বেঙ্গল যা বলবে তোমাকে তোমাকে সেটাই করতে হবে। তুমি এবার নিজের থেকে কিছু করতে পারবে না, তুমি স্বাধীন না, তুমি অধীনস্থ হয়ে গেছো, তুমি সাবঅর্ডিনেট হয়ে গেছো গভর্নর জেনারেল অফ বেঙ্গলের আন্ডারে। দেখলাম একজনের পাওয়ার, দেখছো এখানে একজনের পাওয়ার বাড়ালো তো একজনের পাওয়ার কমিয়ে দিল। আর বাংলায় মানে বেসিক্যালি বলতে পারো ওয়ারেন হেস্টিংস লাকি ছিল, কারণ বাংলা তো এমনি সম্পদশালী রাজ্য, তিনি সেখানকার মানে গভর্নর অফ বেঙ্গল হয়ে পোস্টেড ছিলেন, তো অবভিয়াসলি গভর্নর জেনারেল অফ বেঙ্গল মানে পাওয়ার তো বাংলার গভর্নরেরই বাড়ানো হবে। আর বাকি যারা বোম্বাই এবং মাদ্রাস প্রেসিডেন্সি যারা গভর্নর ছিল তাদের পাওয়ার অটোমেটিকলি কমে গেল। এই রুলটা আমি এই যে বললাম না একজনের পাওয়ার বাড়লে আরেকজনের পাওয়ার কমে যাবে, এটা তুমি এর আগামী যে কটা অ্যাক্ট পড়বো সেখানে আমি তোমাদের দেখাবো। যখনই কারোর পাওয়ার বাড়ানো হবে, যখনই কোনো নতুন পোস্ট ক্রিয়েট করা হবে, পুরোনো পোস্টের পাওয়ার কমে যাবে, পুরোনো পোস্টকে হয়তো শেষ করে দেবে, নয়তো তার পাওয়ার কমে যাবে। ঠিক আছে, দেখলাম দুটো অ্যাক্ট, এখানে দেখে নিলাম গভর্নর অফ বেঙ্গলকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল বানানো হলো। ফ্যাক্ট, ওয়ারেন হেস্টিংস ছিলেন প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল। সেকেন্ড, বোম্বাই মাদ্রাস প্রেসিডেন্সিকে বলে দেওয়া হলো তোমার আজকে থেকে কোনো পাওয়ার নেই, তুমি ওয়ারেন হেস্টিংসের আন্ডারে মানে গভর্নর জেনারেল অফ বেঙ্গলের আন্ডারে কাজ করবে। ঠিক আছে, এবার আমি যখন দেখছি গভর্নর জেনারেল অফ বেঙ্গল মানে গভর্নর অফ বেঙ্গলের পাওয়ার বাড়িয়ে দেওয়া হলো, তখন তার যেহেতু পাওয়ার বেড়েছে তাহলে তার কাজও বাড়বে। তো এবার তাই গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে সাহায্য করার জন্য একটা এক্সিকিউটিভ কাউন্সিল তৈরি করা হলো। কী হলো? গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে সাহায্য করার জন্য, তার কাজে সাহায্য করার জন্য তাকে একটা এক্সিকিউটিভ কাউন্সিল তৈরি করে দিয়ে দেওয়া হলো, যার ভেতরে 4 জন মেম্বার বসে, 4 জন সদস্য থাকবে, যার নাম আছে এক্সিকিউটিভ কাউন্সিল, অর্থাৎ একটা কার্যনির্বাহী পরিষদ। দেখো এক্সিকিউটিভ কাউন্সিলের কাজ কী হয়? এক্সিকিউটিভ কাউন্সিলের কাজ এই হচ্ছে যে আইনগুলো তৈরি হয়ে আছে সেই আইনগুলোকে আমি অ্যাপ্লাই করব, ইম্পোজ করব, সাধারণ মানুষ পর্যন্ত তারকে পৌঁছে দেবো আমি। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে নাম তো এক্সিকিউটিভ কাউন্সিলই আছে বাবা, তোমাকে আমি এক্সিকিউটিভ কাউন্সিল দিলাম, 4 জন সদস্য আছে, তোমার নাম এক্সিকিউটিভ কাউন্সিল হবে হয়তো, কিন্তু তুমি আইনি কাজও করবে, মানে তুমি আইন বানাবে, তুমি আইনকে প্রণয়ন করবে, মানে তুমি আইন প্রণয়ন করছো এবং সেই আইনকে প্রয়োগও করবে তুমি, তুমি তাকে কার্যকরীও তুমিই করছো। মানে আজকে আমি দাঁড়িয়ে এখানে একটা মানে আইন বানাচ্ছি আর কি, যে আজকে থেকে তুমি যদি একটা সাইকেল কেনো তোমাকে 50% ট্যাক্স দিতে হবে তার উপরে। এবার এটাকে অ্যাপ্লাইও তুমিই করাবে বাবা, তুমি সাধারণ মানুষ পর্যন্ত এই আইনকে প্রচার করবে, তাদের পর্যন্ত পৌঁছে নিয়ে যাবে এই আইনগুলোর প্রচারটা, মানে যে হোক এই অ্যাপ্লাই, সাধারণ মানুষ এই আইনকে মানছে কিনা সেটা দেখানোর দায়িত্ব তোমার। মানে তুমি যা আইন বানাচ্ছ সেই আইনকে প্রয়োগ করার দায়িত্ব ওভারঅল তোমার, এই এক্সিকিউটিভ কাউন্সিলেরই। নাম একটা দিয়েছে এক্সিকিউটিভ কাউন্সিল কার্যনির্বাহী পরিষদ, কিন্তু কাজ তার দুটোই আছে। ঠিক আছে, মনে রাখবে, তোমাদের কোয়েশ্চেনে দিতে পারে যে এক্সিকিউটিভ কাউন্সিল যেটা রেগুলেটিং অ্যাক্ট 1773 মাধ্যমে তৈরি হয়েছিল, তার কাজ ছিল কেবল মাত্র তৈরি আইনগুলো মানে প্রণীত আইনগুলোকে এক্সিকিউট করা। তো স্টেটমেন্ট রং আছে দাদা, সে শুধু এক্সিকিউট করতো না আইনগুলোকে, সে আইনগুলোকে তৈরিও করতো। এইভাবে প্রশ্ন আসে ইউপিএসসিতে। ওকে, নাও নেক্সট স্টেটমেন্ট। এখানে এটাও বলে দেওয়া হলো যখন গভর্নর জেনারেল অফ বেঙ্গল, এই যে গভর্নর জেনারেল অফ বেঙ্গলের কথা আমি বলছি, এই গভর্নর জেনারেল অফ বেঙ্গল এবং তার এক্সিকিউটিভ 4 জন যে মেম্বার এক্সিকিউটিভ কাউন্সিল যখন একত্রিত হয়ে কাজ করবে, যখন তারা একত্রিত হয়ে কাজ করবে মানে 1+4 মেম্বার বডি যখন একত্রিত হয়ে বসবে, কি বলছি আমি, 1+4 মেম্বার যখন একত্রিত হয়ে বসবে তখন তাদের আমরা বলবো গভর্নর জেনারেল ইন কাউন্সিল। ওকে, এটা ফ্যাক্ট, মনে রাখো। বাকি বুঝিয়ে দিলাম কি হলো। নাও
নেক্সট প্রভিশন কি দিচ্ছে দেখো, নেক্সট বলছে রেগুলেটিং অ্যাক্ট 1773-তে একটা গভর্নিং বডি তৈরি করতে হবে। দেখো এতদূর আমি দেখে নিলাম, এতদূর আমি কি দেখতে পাচ্ছি, এক মিনিট, এতদূর আমি কি দেখতে পাচ্ছি যে কারোর পাওয়ার বাড়ালো তো কারোর পাওয়ার কমালো, আর যার পাওয়ার বাড়াচ্ছে তাকে সাহায্য করার জন্য একটা এক্সিকিউটিভ কাউন্সিল আমি দিয়ে দিচ্ছি 4জন সদস্য, যার মধ্যে থাকবে, মনে রাখবে কজন সদস্য, 4জন সদস্য, ঠিক আছে, ইম্পর্টেন্ট আছে। এবার মেন কাজও তো করতে হবে রে বাবা, আমি তো একটা এনেছি তো কোম্পানিকে রেগুলেট করার জন্য, কোম্পানিকে নিয়ন্ত্রিত করার জন্য, নিজের পাওয়ার ধীরে ধীরে বিস্তার করার জন্য ব্রিটিশ গভর্নমেন্ট আর কি আনছে আর কি, তো সেটারও তো কিছু প্রভিশন দিতে হবে। ব্যাস সেই প্রভিশন দিয়ে দিলে একটা গভর্নিং বডি আমি তৈরি করব, একটা গভর্নিং বডি মানে একটা পরিচালনা পরিষদ আমি তৈরি করব, যে কিনা যার নাম আছে যে কিনা কি করবে, কোম্পানিকে রেগুলেট করবে। মানে দেখো তার নাম রাখা হলো কোর্ট অফ ডাইরেক্টরস, একটা সিওডি তৈরি করলাম, একটা কোর্ট অফ ডাইরেক্টর তৈরি করলাম, এর মধ্যে 24জন সদস্য বসবে, ঠিক আছে। কোর্ট অফ ডাইরেক্টরকে বলা হচ্ছে মানে একটা পরিচালক মণ্ডলী তৈরি করলাম আমি, যার সদস্য সংখ্যা 24জন। এদের বলা হচ্ছে দাদা তুমি না কি করবে, তোমার কাজ হচ্ছে তুমি কোম্পানির পলিটিক্যাল অ্যান্ড কমার্শিয়াল অ্যাক্টিভিটিসগুলিকে দেখবে। তুমি দেখো কোম্পানি কি মানে রাজনীতিগতভাবে কী কী কাজ করছে, কী কী পলিটিক্যালি কাজ করছে, তার সিভিল অ্যান্ড মিলিটারি অ্যাফেয়ার্স কী আছে তুমি সেটা দেখো। এই পলিটিক্যালের আন্ডারেই আসছে সিভিল অ্যান্ড মিলিটারি অ্যাফেয়ার্স, ঠিক আছে। অ্যান্ড কমার্শিয়াল অ্যাক্টিভিটিস তার কী আছে, তার রেভিনিউ ম্যাটার্সগুলি কী আছে সেগুলোকে দেখো, তার উপরে নজর রাখো, তাকে রেগুলেট করো, এবং শেষমেশ কী করবে 1 থেকে 4 বছরের ভেতরে তুমি ব্রিটিশ পার্লামেন্টের ভেতরে একটা রিপোর্ট সাবমিট করবে। ওকে, কি করছো, এই কোর্ট অফ ডাইরেক্টরে কি আমি কি দেখলাম, এই কোর্ট অফ ডাইরেক্টর আছে, কোর্ট অফ ডাইরেক্টরের মেইন কাজ ছিল কোম্পানির পলিটিক্যাল অ্যান্ড কমার্শিয়াল ওয়ার্কগুলিকে হ্যান্ডেল করা, সেগুলোকে রেগুলেট করা, সেগুলোকে দেখা, নজরদারি তার উপরে নজর রাখা, এবং সেই তার ভিত্তিতে 1 থেকে 4 বছরের ভেতরে একটা রিপোর্ট পেশ করা, কোথায়, ব্রিটিশ পার্লামেন্টে। ঠিক আছে, তারপরে নেক্সট প্রভিশন কি দিল, একটা কোর্ট তৈরি করলো যার নাম রাখলো সুপ্রিম কোর্ট, অ্যাজ ইউজুয়াল সুপ্রিম কোর্ট কোথায়, বললো যে দাদা কলকাতায় একটা সুপ্রিম কোর্ট তৈরি করতে হবে, ঠিক আছে। তো কলকাতায় একটা সুপ্রিম কোর্ট তৈরি করার প্রভিশন দিয়ে দিল, যার ভিত্তিতে 1774 সালে কলকাতায় সুপ্রিম কোর্টও তৈরি করে দিল, তৈরি হয়ে গেল, যার ভেতরে টোটাল 4জন মেম্বার ছিল, একজন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ছিলেন, আর 3জন তার সহায়ক জাজ ছিলেন, তাকে সাহায্য করবে আর কি। তোমাদের এক্সামিনার মানে পরীক্ষার জন্য কি হতে পারে এখানে ইম্পর্টেন্ট, যে সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা কোন সালের অ্যাক্টের মাধ্যমে তৈরি হয়েছিল, সো অবভিয়াসলি তোমরা এটা দেখতে পাচ্ছ রেগুলেটিং অ্যাক্ট 1773 মাধ্যমে তৈরি হয়েছে। নেক্সট ইম্পর্টেন্ট হতে হবে কোথায় তৈরি হয়েছে, তো তোমরা দেখে নিলে কলকাতায় তৈরি হচ্ছে দাদা। দ্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট যেটা সবাই মিস করে যায় সেটা হচ্ছে তার প্রথম চিফ জাস্টিস কে ছিলেন। এই যে সুপ্রিম কোর্ট তৈরি হলো ক্যালকাটায়, তার তো কেউ না কেউ মুখ্য মানে প্রধান বিচারপতি হবে, আমি তো দেখছি এখানে একজন প্রধান বিচারপতি হবে, কে তার নাম কি ছিল, তো তার নাম ছিল স্যার এলিজা ইমফে। তো ফার্স্ট চিফ জাস্টিস অফ ক্যালকাটা জাস্ট রেগুলেটিং অ্যাক্ট 1773 মাধ্যমে তৈরি হয়েছিল, সেই সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ছিলেন স্যার এলিজা ইমপে, ঠিক আছে, ডান। এই ফ্যাক্টটা তুমি এখান থেকে পেয়ে গেলে। এবার তুমি বলো তুমি কি মিস করতে পারো এই রেগুলেটিং অ্যাক্ট থেকে, আর একটা মেন যে পয়েন্টটা বেঁচে আছে, মেন কি বলবো, এই যে দেখো মানে কোম্পানি তো বেসিক্যালি ব্রিটিশ গভর্নমেন্ট এই একটা এনেছে রেগুলেট করার জন্য, কোম্পানিকে তো বলে দিল কোম্পানি যে মানে সার্ভেন্ট যারা আছে মানে যারা চাকর আছে মানে যারা কর্মচারী আছে এই কোম্পানি, তারা এবার বেসিক্যালি প্রাইভেট ট্রেড করতে পারবে না, তারা মানে ব্যক্তিগত কোনো ব্যবসা করতে পারবে না, তারা তাদের প্রেজেন্ট প্রহিবিটেড ছিল, মানে তারা আর কোনো উপহার নিতে পারবে না। বেসিক্যালি উপহার বলতে কি আছে, ঘুষ তারা আর নিতে পারবে না, ওই ঘুষকেই তারা উপহার বলে সম্মানিত করেছে, আর কিছুই না। মানে ঘুষ বলা তো আর ভালো লাগে না, না ভাই, আমারই লোক আছে ব্রিটিশার্স, সেও তো ইংরেজি আছে, কি বলবো আমি, আর এই অ্যাক্টের মাধ্যমে যে তুমি ঘুষ নিচ্ছ, তুমি কারাপশন করছো, তুমি উপহার নিতে পারবে না বাবা, মানে ওই আর কি, ঘুষকে উপহার বলে সম্মানিত করেছে, আর কিছু না। ওকে, বোঝাতে পারলাম না, এবার তুমি বলো তুমি কি মিস করবে এখান থেকে, যে মেন ফিচার আছে সব আমি তোমাকে বলে দিলাম, বেশ ভালোভাবে ডিটেলসে বুঝিয়ে দিলাম, এখান থেকে এই অ্যাক্ট থেকে আর কিছু মিস করতে পারবে তুমি, তুমি না তো মিস করতে পারবে না তো ভুলতে পারবে, শেষ। আমি বলছি তুমি আমার লেকচারগুলোকে শুধু একবার রিভাইন্ড করে শুনে নাও, পরীক্ষার আগে যদি তুমি একবার শুনেও নাও না, তুমি এমনি পেরে যাবে, বিকজ এখানে কনসেপ্টের খেলা চলছে, সব কিছু কনসেপ্টের। আমি তোমাকে এখানে একটা বললাম, যখনই কারোর পাওয়ার বাড়বে তো অন্যের পাওয়ার ডিক্রিজ হয়ে যাবে অটোমেটিকলি, হলো, এটা হলো, রেগুলেটিং করার জন্য এনেছে, ঠিক আছে, রেগুলেটিং করার জন্য, দেখো রেগুলেটিং করছে, একটা কোর্ট অফ ডাইরেক্ট তৈরি করে দিল, সুপ্রিম কোর্ট তৈরি করে দিল, প্রাইভেট ট্রেডকে মানা করে দিল, প্রেজেন্টকে মানা করে দিল, মানে ঘুষ কি আর যাকে বলি আর কি উপহার নিতে মানা করে দিল, হচ্ছে তো। চলো এবার আমরা পড়বো অ্যামেন্ডিং অ্যাক্ট অফ, মানে এই যে যাকে বলি অ্যামেন্ডিং অ্যাক্ট অফ কোথায় গেল, হ্যাঁ। সো এবার আমরা পড়ছি কি অ্যামেন্ডিং অ্যাক্ট 1781, যাকে আমরা সেটেলমেন্ট অ্যাক্টও বলি। এবার একটা জিনিস বুঝবে, হ্যাঁ শুনবে ভালো করে, তুমি যখন কোনো আইন তৈরি করছো বা যখন তুমি কোনো কাজ করছো, তুমি কি 100% শিওর যে সেটা নিখুঁত, সেখানে একদম ভুল নেই, ভুল হয়নি? অবশ্যই এরকম কিছু হতে পারে না যেখানে তুমি কোনো রকমের ভুল করছো না, কিছু না কিছু তো ভুল থেকেই যায়,
সিমিলারলি যে রেগুলেটিং অ্যাক্ট 1781 1773 আনা হয়েছিল 1773 সালে যে রেগুলেটিং অ্যাক্ট ছিল সেখানেও কিছু ভুল ত্রুটি ছিল। কি ভুল ত্রুটি ছিল সেখানে বেসিক্যালি দুটো তিনটে মেজর ইস্যু যেটা ছিল, তার মধ্যে প্রথম ইস্যু আমি তোমাদের বলে দিই। প্রথম ইস্যু এটা ছিল যে আমি তো সুপ্রিম কোর্ট তৈরি করে দিলাম ক্যালকাটাতে, বলে দিলাম যার ভিত্তিতে এই যে 1774 সালে, কোথায় গেল আমি দেখাচ্ছি এখানে, 1774 সালে সুপ্রিম কোর্ট তৈরি হয়ে গেল কলকাতাতে। কিন্তু আমি নির্ধারিত করলাম না যে সুপ্রিম কোর্ট কাজ কি করবে, কার কার ওপরে কাজ করবে, কার কার ওপরে তার মানে হস্তক্ষেপ হবে, কোন কোন এখতিয়ার মানে তার ন্যায়িক অধিকার কী আছে, কোন কোন অঞ্চলে তার পাওয়ার থাকবে, কোন কোন কাজে সে হস্তক্ষেপ করবে। বেসিক্যালি সুপ্রিম কোর্টের আমি রুলস অ্যান্ড রেগুলেশন তৈরি করিনি, আমি তাকে জানাইনি তুমি কোথায় কোথায় হস্তক্ষেপ করবে। তো ব্যাস তারই সুযোগ সুপ্রিম কোর্ট নিল, বা সুপ্রিম কোর্ট তার সুযোগ নিল, বা বলতে পারো ইনফরমেশনের অভাবে সে নিজের মতো করে কাজ করছে। তো সে যখন কাজ করছে তখন সে না কোম্পানির কাজেও, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গভর্নর জেনারেল যে ছিল তাদের কাজে হস্তক্ষেপ করে দিচ্ছে, তাদের রেভিনিউ ম্যাটার্সে হস্তক্ষেপ করে দিচ্ছে, তো অবশ্যই বিবাদ তো হবেই, হয়ে গেল। সেকেন্ড ম্যাটার ছিল যে তুমি, আমি বললাম না একটা কোর্ট অফ ডাইরেক্টর তৈরি করলো কোম্পানিকে রেগুলেট করার জন্য, তার পলিটিক্যাল এবং কমার্শিয়াল অ্যাক্টিভিটিসগুলিকে। তাদের বলা হয়েছিল যে তুমি একটা রিপোর্ট আমাদের পেশ করবে ব্রিটিশ পার্লামেন্টে। প্রশ্ন হচ্ছে ব্রিটিশ পার্লামেন্টে কোথায় পেশ করব? তুমি তো বলে দিলে যে ব্রিটিশ পার্লামেন্টে পেশ করো, কিন্তু কোথায়? ব্রিটিশ পার্লামেন্ট আর কোনো কুড়ে ঘর না যে এখানে কোনো কুড়া আছে, বা কোনো একটা ছোট্ট ঘর না যে একজন দুজন সেখানে বসবাস করে। ভাই ব্রিটিশ পার্লামেন্ট মানে বড় সড়ো ব্যাপার আছে, সেখানে বিভিন্ন রকমের ডিপার্টমেন্ট আছে, অসংখ্য তোমার মেম্বার আছে, কাকে কোথায় গিয়ে আমি গিয়ে জমা দেবো, কোথায় আমি ভটকাবো? সেটারও তো কিছু সলিউশন চাই। তো ব্যাস মেজর এই দুটোই সলিউশন মানে ছিল, সুপ্রিম কোর্টকে নিয়ে আর একটা ছিল কমিউনিকেশনকে নিয়ে, সংযোগ মানে যোগাযোগকে নিয়ে। এই দুটো সমস্যার সমাধান করার জন্যই পরপর দুটো অ্যাক্ট আসবে। দেখো কী করে, যেমন আমি বললাম অ্যামেন্ডিং অ্যাক্ট 1781 মানে সংশোধন আইন 1781, বা যাকে আমরা সেটেলমেন্ট অ্যাক্টও বলি। সেখানে প্রথমত বললাম আমি সুপ্রিম কোর্টকে সংশোধন করবে। এই অ্যাক্টকে তুমি মনে রাখবে কী করে? এই অ্যাক্টকে মনে রাখার একটাই বিষয় যে সুপ্রিম কোর্ট থেকে রিলেট আছে, যা কাজ হবে কোর্টকে রিলেটই হবে। কী করছে দেখো এখানে, বলছে সুপ্রিম কোর্টের যে পাওয়ার আছে, সুপ্রিম কোর্টের যে জুরিডিকশন আছে সুপ্রিম কোর্টের, তাকে কমিয়ে দিচ্ছে। সুপ্রিম কোর্টের জুরিডিকশনকে কমিয়ে দিচ্ছে, অর্থাৎ সুপ্রিম কোর্টের যে ন্যায়িক অধিকার আছে, তার যে আইনি ক্ষমতা আছে, তাকে কমিয়ে দিচ্ছে। কী করে? প্রথমত সুপ্রিম কোর্টকে বলছে দাদা তুমি না, যেটা আমি বললাম আর কি, তুমি কোম্পানির না তো চাকর, মানে না তো কোম্পানির কর্মচারী, না তো গভর্নর জেনারেল, না তো তার কাউন্সিল, কারোর উপরে তুমি হস্তক্ষেপ করতে পারবে না। তারা যা করছে করতে দাও, নিজের মতো করে ওদের করতে দাও। ওরা শোষণ করছে, মারকাট করছে, যা করছে ওদের ব্যক্তিগত ব্যাপার, সেটা আমরা ডাইরেক্টলি হ্যান্ডেল করবো, তুমি হস্তক্ষেপ করো না। এটা সুপ্রিম কোর্টকে বলে দিল, তার পাওয়ারকে ডিক্রিজ করে দিল। সেকেন্ড বলছে তুমি রেভিনিউ ম্যাটার্সে মানে ইন্টারফেয়ার করবে না, যা করছে করতে দাও। ও কীভাবে টাকা আনছে, কোথা থেকে আনছে, কত রকমের কত পার্সেন্টেজ ট্যাক্স লাগাচ্ছে, সেই ট্যাক্সকে কী করে উদ্ধার করছে, ওদের ব্যক্তিগত ব্যাপার, যা করছে করতে দাও, তুমি হস্তক্ষেপ করবে না। এইটা আমরা ডাইরেক্টলি হ্যান্ডেল করে দেবো। সুপ্রিম কোর্টের এখান থেকে পাওয়ার কমিয়ে নিল, ফার্স্ট পয়েন্ট। ঠিক আছে, দুটো পয়েন্ট এখানে ক্লিয়ার হয়ে গেল। সেকেন্ড কী বলছে, সুপ্রিম কোর্টকে এটাও বলে দিল ঠিক আছে, তুমি পুরো ভারতে, তোমাকে কে বলেছে যে তুমি পুরো ভারতের নিজের ন্যায়িক অধিকার মানে এখতিয়ার, পুরো ভারত তোমার এখতিয়ারের আন্ডারে আছে, পুরো ভারতে তুমি নিজের ন্যায়িক ক্ষমতাকে দেখাবে? সুপ্রিম কোর্টকে বলছে দাদা তুমি না শুধু এবার ক্যালকাটার ইনহ্যাবিটেন্টসদের ওপরেই নিজের জুরিডিকশন আছে তোমার, মানে ক্যালকাটার ইনহ্যাবিটেন্টসদের ওপরেই তোমার শুধু জুরিডিকশন আছে, মানে মানে কলকাতাবাসীদের উপরেই তুমি শুধু নিজের আইনের প্রয়োগ করতে পারো, কলকাতাবাসীদেরই শুধু সমস্যার সমাধান করো, বাকি আর বাকি দিকে নজর দিতে হবে না তোমার। বাকি কোন প্রেসিডেন্সিতে কোন প্রভিন্সে কী হচ্ছে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, সেটা আমরা দেখে নেবো, প্রভিন্সিয়াল কোর্ট সেখানে হ্যান্ডেল করে নেবে, তুমি শুধু কলকাতার উপরে নজর রাখো। ঠিক আছে, কলকাতার উপরেই আমি নজর রাখবো, সুপ্রিম কোর্ট আর কী করবে, মেনে নেবে আর কি, ওর বাদে আর কী বা করা যেতে পারে। থার্ড বলছে সুপ্রিম কোর্টকে ঠিক আছে তুমি কলকাতার উপরে নজর রাখো, এবার তুমি সেই কলকাতাবাসীদের উপরে কী করে প্রয়োগ করবে আইনটা? কোনো না কোনো আইন তো প্রয়োগ করতে হবে রে ভাই। তুমি তাদের পার্সোনাল লর ভিত্তিতে তাদের সাজা মানে অ্যাডমিনিস্টার করবে। কি বলছে কোর্টকে, যে ডিফিডেন্টস যারা হবে, মানে যারা আসামি, যারা অপরাধী হবে, সেই অপরাধীকে তাদের ব্যক্তিগত আইন, তাদের ধর্মীয় আইন অনুসারে তাদের শাস্তি দেবে বা তাদের বিচার করবে। ধর্মীয় আইন মানে পার্সোনাল ল, এটা কি? দেখো বোঝো, প্রত্যেক ধর্মের নিজস্ব কোনো না কোনো ল থাকে বা কোনো না কোনো আইন থাকে। যেমন আমাদের হিন্দু ধর্ম যদি দেখেন, এখানে হিন্দুইজম আছে, এখানে মুসলিম আছে। আমার যতদূর মনে হচ্ছে হিন্দুর একটা হিন্দুর পার্সোনাল ল আছে, ছিল। মুসলিমদেরও কিছু কিছু পার্সোনাল ল আছে। হিন্দুদের যদি আমি পার্সোনাল লর মধ্যে মনে করতে পারি তো মনুস্মৃতি হয়ে গেল, মিতাক ছাড়া হয়ে গেল, থার্ড বলতে পারি আমি দায়ভাগ হয়ে গেল। ঠিক আছে, আবার মুসলিমদের যদি আমি বলি তাহলে আমরা পড়েছি সারিয়াত আইন, যেখানে তালাক 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 মানে এই সমস্ত বিষয়। এদের বেসিক্যালি এই পার্সোনাল লগুলিতে কাকে কভারেজ করা হয়, মানে কাকে কভার করা হয়েছে? তুমি কিভাবে বিয়ে করবে, কোন কাস্টের সাথে বিয়ে করবে। ঠিক আছে, বিয়ে হয়ে গেছে, তুমি এবার চাইছো ডাইভোর্স নিতে। ভাই ডিভোর্সের কি প্রসেস হতে পারে? মানে মোটামুটি ডাইভোর্স, তুমি উত্তরাধিকার মানে উত্তরাধিকারী, তোমার যে সম্পত্তি আছে তুমি সেই সম্পত্তির ভাগ আগামীকালে গিয়ে কাকে দেবে? তোমার যদি একের অধিক সন্তান আছে তো সেই সন্তানদের মধ্যে তুমি কাকে দেবে, কাকে প্রায়োরিটিতে রাখবে, মানে যা যা মানে মোটামুটি দ্য পয়েন্ট ইজ দ্যাট কি
যে যত রকমের ফালতু কাজ আছে সুপ্রিম কোর্টকে তার মধ্যেই কাজে লাগিয়ে রাখো। মেন ইস্যুতে সুপ্রিম কোর্টকে ইন্টারফেয়ার করতে দেবে না, যেটা হয়ে গেল রেভিনিউ ম্যাটার্স। এখানে যে পাবলিককে শোষণ করে চলেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেখান থেকে সুপ্রিম কোর্টকে বাইরে রাখো। ও যদি ইন্টারফেয়ার করে নেয় আর সুপ্রিম কোর্টের যা যদি সৎ বেরিয়ে যায়, মানে অনেস্ট বেরিয়ে যায়, তাহলে তো আমাদেরই নেবে, বুঝতে পারছো তো? তো মেন কাজ থেকে সুপ্রিম কোর্টকে বাইরে রাখো, ছোটো মোটো কাজে তাকে ব্যস্ত রাখো। এই যেটা হলো পার্সোনাল ল হিসেবে তুমি কলকাতাবাসীদের ওপরেই নিজের ফোকাস থেকে রাখো, আর বাকি 10 দিকে তোমাকে নজর দিতে হবে না, বাকিটা প্রভিন্সিয়াল কোর্টগুলি হ্যান্ডেল করবে। প্রভিন্সিয়াল কোর্টের কথা যখন আমি বলছি তখন এটাও দেখে নাও, প্রভিন্সিয়াল কোর্টগুলিকে কী বলেছে। প্রভিন্সিয়াল কোর্টের মানে ধরো কোনো রকমের বিচার গেলো, কোনো রকমের জাজমেন্ট আসলো, এবার সেই জাজমেন্ট বা থেকে রিলেটেড যদি কোনো রকমের ইস্যু আসছে, কোনো বিচার থেকে রিলেটেড যদি কোনো রকমের সমস্যা আসছে, বা তোমার ধরো তুমি কোর্টে গেলে, তুমি প্রভিন্সিয়াল কোর্ট বা প্রাদেশিক কোর্টগুলি তোমাকে একটা বিচার দিল যে তুমি দোষী, তুমি এবার কী আছে সেই বিষয়ে তুমি হায়ার কোর্টে যেতে চাইছো, যেটা বর্তমানেও হয়। তো তখন কী ছিল, বললো যে তুমি হায়ার কোর্টে যেতে পারবে না, তোমাকে যদি যেতেই হয় শেষমেশ, তো তুমি কোথায় যাবে, যাও তুমি গভর্নর জেনারেল ইন কাউন্সিলের কাছে যাও। মানে এখানেও গভর্নরের পাওয়ার বাড়িয়ে দিল, গভর্নর জেনারেল ইন কাউন্সিল, মানে 1+4 মেম্বার বডি, যেটা আমি বললাম 1+4 মেম্বার বডি, সেই 1+4 মেম্বার বডির কাছে যাও। তুমি সুপ্রিম কোর্টের কাছে দাদা যেতে পারবে না। মানে মোটামুটি এই অ্যামেন্ডিং অ্যাক্ট 1781 বা সেটেলমেন্ট অ্যাক্টের মাধ্যমে কী করা হয়েছে, 1786 সালে যেটা এসেছিল, সুপ্রিম কোর্টের পাওয়ারকে পুরো উখড়ে ফেলে দেওয়া হয়েছে। ছোটো মোটো কাজে তাকে ব্যস্ত রেখে, মানে হয়তো মানে তারা ভেবেছিল যে সুপ্রিম কোর্টকে আনবো আমাদেরই সুবিধার্থে, মানে কাজ করবে সুপ্রিম কোর্ট আর কি, মানে ব্রিটিশ পার্লামেন্টের আন্ডারে, পার্লামেন্টের হিসেবে। কিন্তু সুপ্রিম কোর্ট যদি সে তার যা যদি অনেস্ট বেরিয়ে যায় তাহলে তো হয়েই গেল। তো তাদের বিরুদ্ধেই হয়তো চলে গেছিলো বিষয়গুলো, বিবাদ হচ্ছিল, তো আলটিমেটলি সুপ্রিম কোর্টের পাওয়ারকে খারিজ করে দিয়েছে। ছোটো মোটো কাজে সুপ্রিম কোর্ট এত বড় বিষয় ছিল সেই মোমেন্টে, মানে সুপ্রিম কোর্ট মানে বর্তমানে তো অনেক বড় বিষয়, সেই মোমেন্টে সুপ্রিম কোর্ট এত বড় বিষয় হয়েও তার পাওয়ারকে ডিক্রিজ করে দেওয়া হলো। তো আলটিমেটলি 1781 সেটেলমেন্ট অ্যাক্ট যখনই তুমি পড়বে তখন মনে রাখবে সুপ্রিম কোর্টের পাওয়ারকে এখানে ওড়াবে। তার মানে তুমি এমনি কোয়েশ্চেন সলভ করে নেবে, আর কিছুই না। ইজি আছে ভাই। নেক্সট এখানে কি বলছি আমি, আরেকটা প্রভিশন দিয়ে দিয়েছিল যে মানে গভর্নর জেনারেল ইন কাউন্সিলের পাওয়ার আবার বাড়িয়ে দিল এখানে। গভর্নর জেনারেল ইন কাউন্সিলকে বললো, দাদা তুমি এবার থেকে তুমি এই যে প্রাদেশিক যে কোর্টগুলি আছে না, সেই প্রাদেশিক কোর্টগুলি এবং নিজের যে কাউন্সিল আছে, যে তোমাকে আমি কাউন্সিল দিচ্ছি, 4 জন এক্সিকিউটিভ কাউন্সিল যেটা আছে তোমার জন্য, তোমাকে সাহায্য করবে তোমার কাজের, এই এক্সিকিউটিভ কাউন্সিলের রুলস অ্যান্ড রেগুলেশন, এই প্রাদেশিক কোর্টগুলির রুলস অ্যান্ড রেগুলেশন, কী নিয়ম হবে কী নিয়ম হবে না, এটা তুমি তৈরি করবে। কে তৈরি করবে? এই গভর্নর জেনারেল ইন কাউন্সিল, মানে 1+4 মেম্বার এই গভর্নর জেনারেল ইন কাউন্সিল তৈরি করবে। গভর্নর একা তৈরি করছে না, কিন্তু মনে রাখবে গভর্নর একা তৈরি করছে না, গভর্নর জেনারেল প্লাস তার এক্সিকিউটিভ কাউন্সিলে যে 4 জন সদস্য আছে, যাকে আমরা একত্রিত হয়ে বলি গভর্নর জেনারেল ইন কাউন্সিল, এই গভর্নর জেনারেল ইন কাউন্সিল তৈরি করবে। মেন কাজ এই এক্সিকিউটিভ বডিটাই করছে। ওকে, সো বোঝাতে পারলাম? এবার তুমি বলো কোথায় তোমার খামতি হয়ে যাবে। তুমি নিজেই বিচার করো, তোমাদের মধ্যে যারা এর আগে পড়াশোনা করেছো, মানে হিস্ট্রি পড়েছো, মানে হিস্ট্রির যে অ্যাক্টগুলো পড়েছো, মানে ইন্ডিয়ান পলিটি পড়েছো, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড পড়েছো এই অ্যাক্টগুলোকে, তোমরা নিজেই দেখো তোমরা কি এভাবে পড়েছিলে কোনো দিন? তোমরা জাস্ট বিকজ আসছো, আচ্ছা ফ্যাক্ট মনে রাখো। আরে ফ্যাক্ট না, সবই কনসেপ্টের উপরে বেস্ড অন আছে। কেন হচ্ছে সেটা দেখো। আমি যখন বললাম সুপ্রিম কোর্টের এখানে পাওয়ার কমানো হচ্ছে, তো কেন কমানো হচ্ছে আমি সেটাও বললাম, ঠিক আছে? আমি যখন বলছি এখানে একটা সিওডি তৈরি হলো, তো কেন তৈরি হলো সেটাও আমি তোমাকে দেখালাম। প্রাইভেট রেটকে প্রেজেন্টকে ব্যান করা হচ্ছে, প্রহিবিটেড করা হচ্ছে, তো কেন করা হচ্ছে আমি তোমাকে সেটাও বললাম এখানে। তাহলে তুমি এইগুলোই যদি এইভাবে যদি তুমি পড়ো, তুমি যদি নিজে থেকেও প্রিপারেশন করো, যদি তুমি এইভাবেই পড়ো, ইজি আছে, এর থেকে বেশি কিছু করতে হবে না তোমাকে ভাই। ওকে, চলো তাহলে এবার আমরা নেক্সট অ্যাক্ট পড়বো। নেক্সট অ্যাক্ট হচ্ছে আমাদের পিটস ইন্ডিয়া অ্যাক্ট। তো আজকে আমি শেষ করবো, পিটস ইন্ডিয়া অ্যাক্টও পড়িয়ে দেবো এবং অ্যাক্ট অফ 1786ও পড়িয়ে দেবো। প্রথম যে ব্লকটা বলেছিলাম এই ব্লককে আমি শেষ করবো, সেই ব্লক আজকে শেষ হয়ে যাবে। সো আমরা পড়ছি পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784। তুমি এবার যদি মনে, এক মিনিট হলুন, পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784, আরে ইয়ার হোল্ড, পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784, হ্যাঁ একটু ভালো দেখতে হবে না, মানে ভালো দেখাতে হবে আর কি। সো তুমি যদি মনে করতে পারো, আমি তোমাকে বলেছিলাম যখন রেগুলেটিং অ্যাক্ট 1773 এসেছিল, তার ভেতরে আমি দুটো মেজর ইস্যু বলেছিলাম। একটা মেজর ইস্যু যেটা সমস্যা দেখা দিয়েছিল সুপ্রিম কোর্টকে নিয়ে, তো আমরা পরেই দেখে নিলাম 1781 সেটেলমেন্ট অ্যাক্ট বা অ্যাক্ট অফ মানে অ্যামেন্ডিং অ্যাক্টে সুপ্রিম কোর্টের পাওয়ারকে ডিক্রিজ করে দেওয়া হলো, ঠিক আছে? সেকেন্ড আমি আরেকটা বলেছিলাম যে আরেকটা সমস্যা হচ্ছে, কি বলেছিলাম সেই সমস্যা? কমিউনিকেশন থেকে রিলেটেড সমস্যা বলেছিলাম। সিওডি যেটা আমি তৈরি করলাম, সেই সিওডি আলটিমেটলি নিজের রিপোর্ট কোথায় পেশ করবে? ব্রিটিশ পার্লামেন্টের, এটা বলেছিলাম আমি।
তো এবার এই সমস্যা তো সমাধান করতে হবে, হয়তো 1781 ভুলে গেছে, বা হয়তো সমস্যার সম্মুখীনই পরে হতে হয়েছিল তাদের, ভুল ত্রুটিটা তাদের মানে চোখের সামনে পরে উঠে এসেছে, মানে যে কোনো কারণে হোক না কেন এই দুটো সমস্যা ছিল। এই সমস্যার মধ্যে একটা সমস্যার সমাধান তারা করে নিয়েছে, সুপ্রিম কোর্টের পাওয়ার কমিয়ে নিয়েছে। আরেকটা সমস্যার সমাধান যেটা সিওডি থেকে রিলেটেড ছিল, তারা রিপোর্ট কোথায় পেশ করবে, যে কমিউনিকেশন প্রবলেম যেটা ছিল তাদের, যোগাযোগ মাধ্যমের, সেই কমিউনিকেশনের প্রবলেমকে এবার সমাধান করার জন্য নেক্সট অ্যাক্ট আনলো, যার নাম রাখলো পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784। বেসিক্যালি এই যে পিটস যিনি ছিলেন না, তিনি তখনকার প্রাইম মিনিস্টার ছিলেন, আর কেউ না, ইয়ংগেস্ট প্রাইম মিনিস্টার ছিলেন মানে ইংল্যান্ডের আর কি। হোল্ড অন, থাক বাদ দাও, ওকে না বোঝো। তো পিটস ইন্ডিয়া 1784 বেসিক্যালি কি করা হচ্ছে, পিটস ইন্ডিয়া 1780 ইম্পর্টেন্ট ছিল, এখানে দুটোই প্রভিশন আছে আর দুটোই ইম্পর্টেন্ট আছে। পিটস ইন্ডিয়া 1784 এর মাধ্যমে প্রথমবার বলা হলো যে কোম্পানি টেরিটরিজ যেগুলো আছে না, কোম্পানি টেরিটরিজ, এই কোম্পানি টেরিটরিজগুলিকে ব্রিটিশ পসেশন ইন ইন্ডিয়া হিসেবে ঘোষণা করা হলো। মানে মানে কি বোঝো, এখানে বলছে, মানে এই অ্যাক্টের মাধ্যমে বলা হয়েছে যে কোম্পানি যে সমস্ত অঞ্চলগুলি দখল করে নিয়েছে, বা কোম্পানির অধীনে যে সমস্ত অঞ্চল আছে ভারতের ভেতরে, যে করে হোক, কোম্পানির আন্ডারে আছে মানে আন্ডারে আছে, সে যে কোনো মানে যেভাবেই দখল করুক না কেন, যেভাবেই তার আন্ডারে আসুক না কেন, সেই অঞ্চলে যদি কোম্পানির থাকে, তাহলে আজকে থেকে সেই অঞ্চলগুলি ব্রিটিশ পসেশন ইন ইন্ডিয়া, অর্থাৎ ব্রিটিশ অধীনস্থ অঞ্চল নামে পরিচিত হবে। ভারতের ব্রিটিশ অধীনস্থ অঞ্চল মানে এবার এই কোম্পানিগুলির মানে এই যে অঞ্চলগুলির ওপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে একটা প্রাইভেট বডি আছে, সেটা সেই প্রাইভেট বডি বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির অঞ্চল হিসেবে ঘোষিত হবে না, ইস্ট ইন্ডিয়া কোম্পানির অঞ্চল হিসেবে পরিগণিত হবে না, এটা আবার ব্রিটিশদের মানে ব্রিটিশ গভর্নমেন্টের অঞ্চল হিসেবে পরিচিত হবে, ব্রিটিশার্সদের হবে। তুমি ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা ছোট বডি আছো, তুমি ব্রিটিশকে বা ইংল্যান্ডকে রিপ্রেজেন্ট করছো, এই অঞ্চলটা তোমার হবে না, এই অঞ্চলটা এবার ব্রিটিশ পসেশন ইন ইন্ডিয়া হিসেবে হবে। তুমি এখানে নোটিস করতে পারছো কীভাবে রেগুলেটিংয়ের যে লেভেলটা ছিল, নিয়ন্ত্রণ করার মানে কোম্পানিকে, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে রেগুলেট করার জন্য ব্রিটিশ গভর্নমেন্ট পার্লামেন্ট যে অ্যাক্টগুলি আনছিল, সেখানে ধীরে ধীরে স্টেপ বাড়াচ্ছে। দেখতে পাচ্ছ এখন অবধি এখানে কোথাও বলা হয়নি, এখানে ধীরে ধীরে স্টেপ বাড়ানো হলো। সুপ্রিম কোর্ট তৈরি করলো, সুপ্রিম কোর্টের পাওয়ার কমালো, সিওডি তৈরি করলো, প্রাইভেট ট্রেডকে ব্যান করলো। এবার কি করছে, ডাইরেক্ট বলে দিচ্ছে এবার থেকে অঞ্চলটা না, এবার অঞ্চলটাও তোমার, তুমি যে অঞ্চলগুলো দখল করে রেখেছো সেটা এবার তোমার নামে পরিচিত হবে না, এবার এটা ব্রিটিশদের নামে পরিচিত হবে, ব্রিটিশ পসেশন ইন ইন্ডিয়া মানে ব্রিটিশ অধীনস্থ অঞ্চল নামে পরিচিত হবে। ঠিক আছে, এটা বলে দিল। সেকেন্ড যে সমস্যাটা ছিল, সেই সমস্যার সলিউশনও তো করতে হবে না, যে কমিউনিকেশন প্রবলেম তৈরি ছিল, সিওডি কোথায় রিপোর্ট পেশ করবে, ঠিক আছে, তার জন্য একটা নতুন বডি তৈরি করে নিল, সেটা ছিল বোর্ড অফ কন্ট্রোল। কি বোর্ড অফ কন্ট্রোল, যার মধ্যে তাদের 6 জন সদস্য থাকবে, এটাও ইংল্যান্ডে তৈরি করলো। সো আমরা দেখতে পাচ্ছি যে পিটস ইন্ডিয়া 1784 এর মাধ্যমে একটা বোর্ড অফ কন্ট্রোল তৈরি করলাম, 6 মেম্বার বডি হবে, যেটা ইংল্যান্ডে তৈরি করেছি আমরা, ঠিক আছে। তোমরা যদি মনে করতে পারো, আমি তোমাদের বললাম রেগুলেটিং অ্যাক্ট 1773 মাধ্যমে আমরা একটা বডি তৈরি করেছিলাম কোম্পানিকে গভর্নিং করার জন্য, কোম্পানিকে রেগুলেট করার জন্য। সেই বোর্ডের নাম কি ছিল, সেই বডির নাম ছিল বেসিক্যালি সিওডি, কোর্ট অফ ডাইরেক্টর, ঠিক আছে। এটা বেসিক্যালি 24 মেম্বার বডি ছিল, যদি তোমরা মনে করতে পারছো। এটাও তৈরি হয়েছিল ইংল্যান্ডে, কিন্তু এটা কোথায় তৈরি হয়েছিল, এটাও তৈরি হয়েছিল তোমাদের ইংল্যান্ডে। তো এবার দেখো, আমি যে বললাম বোর্ড অফ কন্ট্রোল তৈরি করছি, এই বোর্ড অফ কন্ট্রোলও কিন্তু ইংল্যান্ডে তৈরি হলো। এবার একটা জিনিস আমি তোমাকে বলেছিলাম যে যখনই আমরা কারোর পাওয়ার বাড়াবো তো কারোর পাওয়ার কমে যাবে, যখনই কোনো নতুন বডি তৈরি করবো তো পুরোনো বডির পাওয়ার কমে যাবে। দেখো বোঝো সেই বিষয়টা। আবার আমরা এখানে বোর্ড অফ কন্ট্রোল তৈরি করলাম, দেখো বোর্ড অফ কন্ট্রোলকে আমরা দুভাবে কাজটা সেপারেট করে দিলাম। প্রথম সেপারেশন আমি যদি দেখি, তো আমরা যে কোম্পানির পলিটিক্যাল এবং কমার্শিয়াল ওয়ার্কগুলিকে হ্যান্ডেল করার জন্য দায়িত্বটা কোর্ট অফ ডাইরেক্টরকে দিয়েছিলাম, যে কোর্ট অফ ডাইরেক্টর ডাইরেক্টলি হ্যান্ডেল করবে, ডাইরেক্টলি রেগুলেট করবে তোমার ইস্ট ইন্ডিয়া কোম্পানির পলিটিক্যাল অ্যান্ড কমার্শিয়াল ওয়ার্কগুলিকে। এখন কি করছে, কমার্শিয়াল অ্যান্ড পলিটিক্যাল ওয়ার্কগুলিকে সেপারেট করে দেওয়া হয়েছে। কোর্ট অফ ডাইরেক্টরকে বলছে দাদা তুমি কমার্শিয়াল ওয়ার্কগুলি শুধু দেখো, তোমাকে আর পলিটিক্যাল ওয়ার্ক দেখতে হবে না, এটা অনেক বিরাট ব্যাপার আর কি, ওটা দিয়ে দাও মেন মালিকের ওপরে আর কি। যে বোর্ড অফ কন্ট্রোল তৈরি করেছি, 6 মেম্বার যে বডি আমি তৈরি করেছি, তারা হ্যান্ডেল করবে পলিটিক্যাল ওয়ার্কস। তারা কি হ্যান্ডেল করবে, তারা ডাইরেক্টলি হ্যান্ডেল করবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পলিটিক্যাল ওয়ার্কসগুলিকে, অর্থাৎ তাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির সিভিল অ্যান্ড মিলিটারি ওয়ার্কসগুলিকে। তারা কি সামরিক কাজ করছে, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কী কী সামরিক কাজ করছে, কী কী বেসামরিক কাজ করছে, তাকে নিয়ন্ত্রণ করবে এই বোর্ড অফ কন্ট্রোল। ইভেন এই বোর্ড অফ কন্ট্রোলকে এই পাওয়ারও দেওয়া হলো যে তারা কোম্পানিকে রেগুলেট করুক, এবং কোর্ট অফ ডাইরেক্টর যে কমার্শিয়াল ম্যাটারগুলিকে হ্যান্ডেল করবে বা কমার্শিয়াল ম্যাটারগুলিকে রেগুলেট করবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির, তাকেও গাইড করার পাওয়ার পেয়ে গেছে এই বোর্ড অফ কন্ট্রোল। তাহলে দেখো, আমি তোমাদের বলেছিলাম যখনই কোনো নতুন বডি তৈরি হবে বা যখনই কারোর পাওয়ার বাড়ানো হবে, তখন পুরনো বডি বা পুরনো যে সংস্থা আছে তার পাওয়ার কমে যাবে। বলেছিলাম আমি স্টার্টিংয়ে বলেছিলাম, রেগুলেটিং অ্যাক্ট যখন পড়াচ্ছিলাম আমি।
দেখো এখানেও তৈরি হলো। এখানে যখন আমি বোর্ড অফ কন্ট্রোল তৈরি করলাম তখন সেই বোর্ড অফ কন্ট্রোলের পাওয়ারকে আমি বাড়িয়ে দিলাম, সিওডির পাওয়ারকে আমি সীমিত করে দিলাম, তাকে শুধু কমার্শিয়াল অ্যাক্টিভিটিস পর্যন্ত আমি সীমিত রাখলাম। আর বোর্ড অফ কন্ট্রোলকে দুটো অ্যাক্টিভিটিসেই আমি নিয়ন্ত্রণ রাখার দায়িত্ব দিয়ে দিলাম। এখানে ডাইরেক্টলি নিয়ন্ত্রণ করছে, এখানে তোমার সিওডিকে হ্যান্ডেল করছে। তো আলটিমেটলি আমি এখান থেকে ক্রাক্স আউট বার করতে পারি যে বোর্ড অফ কন্ট্রোল যেটা আছে সেটা কোর্ট অফ ডাইরেক্টরের থেকে বড় আছে। এটা আগে তৈরি হয়েছিল 1773-তে রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে। বোর্ড অফ কন্ট্রোল পরে তৈরি হচ্ছে 1784-এর পিটস ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে। ওকে, বোঝাতে পারলাম? অ্যান্ড যে মেইন ক্রাক্স আমি এখানে আমরা এখান থেকে বার করতে পারি আর কি দ্য বেসিস অফ দ্য কনসেপ্ট, মানে কনসেপ্টের বেসিসে, সেটা হচ্ছে এই যে বিওসি বোর্ড অফ কন্ট্রোল অ্যান্ড সিওডি এরা ইনডাইরেক্টলি একটা ডুয়েল গভর্নমেন্ট সিস্টেম ফর্ম করে দিল, একটা দ্বৈত সরকারের ব্যবস্থা করে দিল, দ্বৈত সরকারের মানে সৃষ্টি করলো। দেখতে পাচ্ছ না, বিওসি নিজে থেকে রেগুলেট করছে কিছু না কিছু, কোর্ট অফ ডাইরেক্ট আবার রেগুলেট করছে, দুজন মিলেই কোম্পানিকে রেগুলেট করছে। তো একটা দ্বৈত সরকারের স্থাপনা হলো কি না? এটা ইনডাইরেক্টলি কনসেপ্ট। এই ক্রাক্সগুলো আমাদের নিজে থেকে বার করে নিতে হবে। ইউপিএসসি তোমার এখান থেকেই প্রশ্ন জিজ্ঞেস করবে, তোমার কনসেপ্টের বেসিসে, তোমার আন্ডারস্ট্যান্ডিং এর বেসিসে। ওকে, আমি এখানে আরেকটা জিনিস আন্ডারস্ট্যান্ডিং বার করতে পারি তোমাদের। আমি বলতে পারি যে এই পিটস ইন্ডিয়া অ্যাক্ট যেটা আমি বললাম, এই পিটস ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে ব্রিটিশদের মানে ব্রিটিশ গভর্নমেন্টের, ব্রিটিশ পার্লামেন্টের ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপরে বা ইন্ডিয়ার ওপরে একটা সুপ্রিম কন্ট্রোল হয়ে গেল, সুপ্রিম কন্ট্রোল চলে আসলো। কেন চলে আসলো কি বলছি, দেখো এই দেখো কোম্পানি টেরিটরি যেটা ছিল ভারতে, যাকে আমরা কোম্পানি মানে মানে কি বলি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি অধিকৃত আমরা ভারত যাকে বলতাম আর কি, সেই অঞ্চলগুলি কার নামে পরিচিত হয়ে গেলো? ব্রিটিশ অধীনস্থ অঞ্চল নামে পরিচিত হয়ে গেলো। আর ব্রিটিশ আলটিমেটলি কি? ব্রিটিশ গভর্নমেন্ট, ব্রিটিশ পার্লামেন্ট। ওকে, তো এইটা হলো কনসেপ্ট ভাই, এটাই তোমাদের বুঝতে হবে। এই কনসেপ্টকে ক্লিয়ার করে তোমরা পেপার বার করতে পারবে। তুমি যদি WBCS এর মতন পেপারে যাও তো তুমি ডাইরেক্টলি এখানে যা ফ্যাক্ট দিচ্ছি সেটা থেকে তুমি হেল্প মানে তোমার জন্য মানে এনাফ আছে আমার মতে WBCS এর জন্য। ডাইরেক্টলি তুমি পেপারকে টিক আউট করে চলে আসবে, বিকজ ওখানে মানে মাল্টিপল চয়েস তো সবকটাতেই আছে। ওখানে সিঙ্গেল কি বলি মাগিং টাইপের একটা কোয়েশ্চেন আমি বেশি দেখেছি আর কি, ফ্যাক্ট বেসিস, ফ্যাক্ট ফ্যাক্ট ফ্যাক্ট। ওখানে জিজ্ঞেস করে নিল যে কোন অ্যাক্টের মাধ্যমে কোম্পানির টেরিটরিজগুলিকে ব্রিটিশ পজিশন ইন ইন্ডিয়া হিসেবে ঘোষণা করা হলো। কিন্তু ইউপিএসসিতে এটা স্টেটমেন্টে দেবে, আর এই স্টেটমেন্ট 1 নম্বর স্টেটমেন্ট, 2 নম্বর স্টেটমেন্টে আবার অন্য কিছু দিয়ে দেবে, 3 নম্বর স্টেটমেন্টে বলে দিল যে ইনডাইরেক্টলি তারা ডুয়েল গভর্নমেন্ট সিস্টেম ফর্ম করে নিল। তো ইয়েস, আমরা তো এটাই দেখতে পাচ্ছি। 3 নম্বর স্টেটমেন্টে ইউপিএসসিতে দিয়ে দেবে যে না, পিটস ইন্ডিয়া 1784-এর মাধ্যমে ব্রিটিশ গভর্নমেন্টের সুপ্রিম কন্ট্রোল স্ট্যাবলিশ হয়ে গেল ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপরে, ইন্ডিয়ার ওপরে। তো হ্যাঁ, সেটাই তো চলছে ভাই এখানে। ওকে, বোঝাতে পারছি? চলো, তো আজকে লাস্ট অ্যাক্ট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে অ্যাক্ট অফ 1786। আজকে লাস্ট অ্যাক্ট এটা পড়ে ওই এ ব্লকটাকে আমরা শেষ করি আর কি, কোম্পানি রুলের এ ব্লক, যেটা 4 ভাগে 4টে একটা পড়বো আমরা, তাকে শেষ করি। ওকে, শোনাও, শুরু করো। দেখো আজ এবার লাস্ট অ্যাক্ট যেটা আছে সেটা আছে আমাদের অ্যাক্ট অফ 1786। একে অ্যাক্ট অফ 1786ই বলা হয়। বেসিক্যালি এই যখনই আমাদের মাথায়, আমি তোমাদের এখনই বলেছি, যখনই তোমাদের মাথায় বা কোনো জায়গায় লেখা থাকবে যে অ্যাক্ট অফ 1786, অবভিয়াসলি রেগুলেটিং অ্যাক্ট আছে, বাট অ্যাক্ট অফ 1786 যখনই কোথাও পড়বে, কোথাও দেখবে যে অ্যাক্ট অফ 1786, তখনই তোমার মাথায় একটাই জিনিস আসা উচিত, তখনই তুমি ভাববে যে লর্ড কর্নওয়ালিসের ব্যাপারে বলছে। মানে অ্যাক্ট অফ 1786 নাম শোনার সাথে সাথে তুমি ভাববে এটা লর্ড কর্নওয়ালিসের ব্যাপারে আছে, আর কারোর ব্যাপারে নেই। লর্ড কর্নওয়ালিস, এবার একটা জিনিস বোঝাই বলো, এই যে অ্যাক্ট অফ 1786 আছে না, এটা এই এই মানুষের জন্যই, মানে স্পেসিফিকলি এই মানুষকে গভর্নর জেনারেল হিসেবে ভারতে পাঠানোর জন্য পাস করানো হয়েছে। এই মানুষকে গভর্নর জেনারেল অফ মানে বেঙ্গল হিসেবে পাঠানোর জন্য, অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য এই নতুন অ্যাক্ট, মানে একটা অ্যাক্ট পুরোপুরি পাস হয়ে গেল। কেন, কে ছিল এই মানে এই মহান ব্যক্তি, কে ছিলেন একটু বোঝো। এই যে লর্ড কর্নওয়ালিস যিনি ছিলেন না, তিনি বেসিক্যালি ব্রিটিশ আর্মির একজন উচ্চপদস্থ অধিকারী ছিলেন, হায়ার অফিসিয়াল ছিলেন তিনি। তো তিনি জাস্ট রিসেন্টলি সদ্য আর কি আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স থেকে পরাজিত হয়ে ইংল্যান্ডে ফিরলেন আর কি, সারেন্ডার হয়ে এসেছিলেন আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স থেকে, মানে আমেরিকার স্বাধীনতা যুদ্ধ থেকে বলতে পারো, যা প্রায় আমি যতদূর মনে করতে পারছি 1775 থেকে 1783-র মধ্যে 83 পর্যন্ত টোটাল চলেছিল আর কি। অবশ্যই আমেরিকা 1775, আচ্ছা হ্যাঁ, তো 1775 থেকে 1783 পর্যন্ত এই যুদ্ধটা চলেছিল, যেখানে তোমার সারেন্ডার অফ ইয়র্কটাউন নামক সিটি থেকে তুমি এই লর্ড কর্নওয়ালিস যিনি ছিলেন তিনি পরাজিত হয়ে সারেন্ডার হয়ে এসেছিলেন, তাকে সারেন্ডার অফ ইয়র্কটাউনও বলা হয়। ইয়র্কটাউন আমি লিখে দিচ্ছি, ইয়র্কটাউন,
যা বর্তমানে তোমার নিউ ইয়র্ক সিটি আছে, আর কিছু না। এই মানে এখান থেকে সারেন্ডার হয়ে তিনি ব্রিটিশ মানে ইংল্যান্ডে গিয়েছিলেন, মানে ইংল্যান্ডে নিজের দেশে ফিরে গেছিলেন আর কি। তো ব্যাস তিনি আলটিমেটলি তিনি মানে যতই পরাজিত হয়ে এসেছেন আলাদা ব্যাপার, তিনি ব্রিটিশ আর্মির একটা হায়ার অফিসিয়াল ছিলেন। এবার তারও তো টাকা পয়সার দরকার আছে, তারও তো কোনো না কোনো কাজের দরকার আছে। তো ব্রিটিশার্সরা যে যার মতন তাদের মানে তার যে মানে কন্ট্যাক্টে ছিল, তারা সকলেই একে কোনো না কোনো সুযোগ দেওয়ার চেষ্টা করেছিল, এখানে চলে যাও ওখানে চলে যাও। বাট ইনি তো ভাই আর্মি অফিসিয়াল, হায়ার অফিসিয়াল। এনার বক্তব্য ছিল আমি যেখানে যাবো সেটা কোনো একটা বড় সড়ো জায়গা হবে, মানে বড় সড়ো জায়গায় আমি যেতে চাই। তো পয়েন্ট কি হলো, ব্রিটিশ প্রাইম মিনিস্টার যিনি আমি বললাম, যার নামে এই অ্যাক্টটা এসেছিল, কুইটস ইন্ডিয়া অ্যাক্ট, তিনি লর্ড কর্নওয়ালিসকে বললেন যে দাদা ঠিক আছে, তুমি চলে যাও বাংলায়, তুমি ইন্ডিয়াতে চলে যাও। ইন্ডিয়াতে এমনি তো বেঙ্গলের গভর্নরের পোস্ট খালি আছে এখন, গভর্নর জেনারেল অফ বেঙ্গলের, চলে যাও, ওখানে অ্যাক্টিং গভর্নর জেনারেল বসে আছে, আর কিছু না। তো ইনি বললেন ঠিক আছে, লর্ড কর্নওয়ালিস বলছেন ঠিক আছে আমি চলে যাবো, বাট আমার দুটো শর্ত আছে। আমার কি আছে, আমার দুটো ডিমান্ড আছে দাদা। এই যে কি বলছি, আমার দুটো ডিমান্ড আছে। ডিমান্ড কি আছে? দুটো ডিমান্ড আছে, দুটো ডিমান্ড যদি আমার ফুলফিল হয়ে যায় তবেই আমি যাবো। প্রথম ডিমান্ড কি ছিল, আমার ওভার রাইডিং পাওয়ার চাই, পাওয়ার টু ওভার রাইড। সেকেন্ড ডিমান্ড কমান্ডার ইন চিফের চাই। আচ্ছা, আগে বলছে পাওয়ার টু ওভার রাইড, বিষয়টা কি? পাওয়ার টু ওভার রাইড হচ্ছে, বলছে পাওয়ার টু ওভার রাইড ডিসিশন অফ কাউন্সিল ইন স্পেশাল কেসেস। মানে বক্তব্য মোটামুটি এখানে এটা বলতে চাইছে, আমার অগ্রাহ্য করার বা যে কোনো রকমের সিদ্ধান্ত বাতিল করার আমার ক্ষমতা চাই। মানে ধরে নাও কাউন্সিলের ডিসিশনে একটা পাওয়ার আসলো, মানে মানে এখন একটা রুল আসলো, ধরে নাও আজকে থেকে বলছে যে দাদা তুমি যদি হাওয়াই চটি পড়ো, মানে তুমি যদি চটি পড়ো তোমাকে মানে 100% ট্যাক্স দিতে হবে, 100% তোমাকে চটির উপরে ট্যাক্স দিতে হবে। তো কাউন্সিল মানে ওভারঅল কাউন্সিলের মেজরিটি থেকে ডিসিশন হচ্ছে যে না, হ্যাঁ এটা আমি পাস করতে দেবো না, এই একটা পাস করাতে চাই না আমি। কিন্তু কর্নওয়ালিস চাইছে যে আমি এই একটা পাস করাতে চাই, তখন আমি কি করে করবো? বিকজ কাউন্সিলের যে মেজরিটি আসছে সেই মেজরিটি মানে 1+4, আবার বোঝো, ক্লিয়ার বোঝাচ্ছি, 1+4 মেম্বার বডি, ঠিক আছে? এটাকে ভাগ, টোটাল হচ্ছে 5 জন। 5 জনের মধ্যে যদি আমি 50%-এর উপরে আমি পেতে চাই, তাহলে বেসিক্যালি আমাকে 3 জনের ভোট চাই। তো এই যে 3 জন যদি ভোট দিয়ে দেয় যে না আমি একটা পাস করাবো না, তার মানে আলটিমেটলি এই একটা খারিজ হয়ে যাবে। কিন্তু লর্ড কর্নওয়ালিস বলছে আমার স্বার্থে আমি যদি চাই কোনো একটা পাস করাতে, তখন আমি কি করে পাস করাবো? যদি আমার কাউন্সিলই আমার বিরুদ্ধে চলে যায়, আমি কি করে কোনো একটা মানে আমি নিজের ইচ্ছা অনুসারে পাস করাবো? তাই জন্য তিনি পাওয়ার টু ওভার রাইড নিয়ে নিলেন, মানে যে কোনো ডিসিশনকে তিনি বাতিল করতে পারেন। তিনি যে কোনো ডিসিশনকে বাতিল করে দিতে পারেন। যে এখানে বললো না, না দাদা আমরা এই একটা পাস করতে দেবো না। এবার কর্নওয়ালিস ভাবছে না আমি তো করাতে চাই, তাহলে আমি তোমাদের এই ডিসিশনকে খারিজ করতেই আমি একটাকে পাস করিয়ে দিচ্ছি। এটাকে বলে পাওয়ার টু ওভার রাইড, মানে ডাইরেক্ট মোটামুটি বলতে পারো কোথাও না কোথাও কাউন্সিলের পাওয়ারকে এখানে ইনডাইরেক্টলি কমিয়ে দেওয়া হয়েছে। ডাইরেক্ট পাওয়ারটা চেয়ে নিল কর্নওয়ালিস। আর্মি চিফ তাদের মানে বুঝতেই পারছো তো, আলাদাই ব্যাপার থাকে। তো পাওয়ার টু ওভার রাইড তিনি নিয়ে নিলেন। সেকেন্ড ডিমান্ড কী করলো, এবার যেহেতু আর্মি অফিসিয়াল ছিলেন তিনি, আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স থেকে পরাজিত হয়ে এসেছিলেন, ভারতেও তিনি কি আছে আর্মির অফিসিয়াল, মানে সুপ্রিম কমান্ডার অফ ব্রিটিশ ইন্ডিয়া আর্মি হতে চেয়েছিলেন, মানে আর্মির কমান্ডার ইন চিফ হতে চেয়েছিলেন তিনি। আর্মির মানে কি বলে সেনানায়ক, সেনার সর্বাধিক নায়ক তিনি হতে চেয়েছিলেন। আলটিমেটলি কিছুই না, তার এই একটাকেও মানে তার দুটো ডিমান্ডকেই মেনে নেওয়া হলো। পিটস যিনি ছিলেন তিনি তার ব্রিটিশ কংগ্রেস প্রাইম মিনিস্টার পিটস যিনি ছিলেন তিনি লর্ড কর্নওয়ালিসের দুটো ডিমান্ডকে মেনে নিল, বললো ঠিক আছে দাদা তুমি যাও, তুমি এমনি তো বড় সড়ো ব্যাপার আছে, তুমি আমাদের জন্য মানে আমেরিকার ইন্ডিপেন্ডেন্ট ওয়ারে তুমি আমাদেরকে রিপ্রেজেন্ট করেছিলে, ঠিক আছে পরাজিত হয়ে গেছে আর কি করা যেতে পারে, বাট ঠিক আছে তুমি যাও, তুমি গভর্নর জেনারেল অফ বেঙ্গল হিসেবে যাও, তোমার যে দুটো ডিমান্ড আছে আমি ফুলফিল করে নিচ্ছি। ঠিক আছে, বোঝাতে পারছি তো? কি বললাম আমি আরেকবার বলে দিচ্ছি, যখনই অ্যাক্ট অফ 1786 পড়বো আমাদের মাথায় চলে আসবে যে আমরা লর্ড কর্নওয়ালিসের ব্যাপারে বলছি। লর্ড কর্নওয়ালিস মানে আর্মি চিফ, তাহলে আর্মি চিফ আছেন, আর্মি চিফ ছিলেন আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্সে। আচ্ছা, তো আর্মির মানুষ ছিলেন, তো অবভিয়াসলি আর্মি সেনা মানে ব্রিটিশে মানে ভারতে যখন আসবে তখন আর্মির সর্বাধিক নায়কত্ব চাইবে, কমান্ডার ইন চিফ চেয়ে নিলেন তিনি, কমান্ডার ইন চিফ হিসেবে চলে আসলেন। আর সেকেন্ড আলাদা ব্যাপার ভাই, আর্মি চিফ আছে তো পাওয়ার টু ওভার রাইডও চাই, তো ওভার রাইডিং পাওয়ারও নিলেন। এই ওভার রাইডিং পাওয়ার আর কিছু না, বর্তমানে আমরা একে ভিটো পাওয়ার বলি। আমাদের প্রেসিডেন্টের কাছেও আছে, যখন কোনো রকমের বিল আসছে তখন সেই বিলে যদি প্রেসিডেন্ট আলটিমেটলি নিজে ডিসিশন না দিতে চায়, যে করে হোক না কেন নিজের ডিসিশন যদি না দিতে চায়, তাহলে সেই বিলকে ভিটো পাওয়ারের মাধ্যমে খারিজ করে দেবে। আমরা এই ভিটো পাওয়ারটাকে পড়বো, প্রেসিডেন্টের কাছে বর্তমানে এই ভিটো পাওয়ার আছে আমাদের। এই জন্য আমি বলছি এই পাওয়ার টু ওভার রাইট, দেখো ভিটো পাওয়ার আলটিমেটলি কিছু না, পাওয়ার টু ওভার রাইট মানে ভিটো পাওয়ার, যে কোনো ডিসিশনকে খারিজ করার পাওয়ার, বাতিল করার পাওয়ার। এটা বর্তমানে আমাদের রাষ্ট্রপতির কাছে আছে। দেখছো কেন আমরা পড়ছি এই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, ঐতিহাসিক পটভূমি, কারণ এখানে প্রত্যেকটা লাইন টু লাইন
কিছু না কিছু আমরা পড়বো, যখন আমাদের ভারতীয় সংবিধান পড়বো, ভারতীয় সংবিধানের ফিচার্স পড়বো, এখান থেকে তুমি বলবে, তুমি ভাববে আরে হ্যাঁ এটা তো আমি আগেই পড়ে নিয়েছি অলরেডি, এই ফিচার্সগুলো তো আমি আগেই পড়েছি, হয়তো নাম আলাদা চেঞ্জ হয়ে গেছে, বাট কাজ তো একই ভাই। এইটাই হচ্ছে কনসেপ্টের খেলা। ওকে দেন, তো আমরা যেহেতু শুরু করেছিলাম যে মানে যেমন আর বলেছিলাম আর কি, তোমাদের কোম্পানি রুলের দুটো ব্লকে পড়বো, এ অ্যান্ড বি। তো এই ব্লকে শেষ হয়ে গেলো, 4টে অ্যাক্ট আমরা পড়ে নিলাম। নেক্সট ব্লক করবো বি, যেখানে আমরা 4টে চার্টার অ্যাক্ট পড়বো, এই চার্টার অ্যাক্ট পরে থেকেই আছে। ওকে, ঠিক আছে, তাহলে আজকের জন্য রাখি আর কি। আশা করি তোমাদের লেকচারটা ভালো লেগেছে। আর তোমরা যদি, আমি বলতে চাই, তোমরা যদি এখনও পর্যন্ত এই লেকচারের সাথে যুক্ত আছো, এই লেকচারকে তোমরা দেখছো, তার মানে আমি এতটা মেনে নিতে পারি আমি যে তোমরা সিরিয়াস অ্যাসপিরেন্ট, তোমাদের লেকচারটা তোমাদের হেল্পফুল বলে মনে হয়েছে। তাহলে তোমরা এটা মেনে নাও যে এর থেকেও বেটার লেকচার আসবে, এটা তো জাস্ট আমার প্রথম লেকচার। ঠিক আছে, তাহলে দেন জয় হিন্দ, জয় ভারত।